আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার শুভেচ্ছা শুভকামনা আমাদের ক্লাসে। দেখতে দেখতে আমরা প্রায় 5টি ক্লাস শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, সিক্স ক্লাস, 6তম পর্বে। সবাইকে আরো একবার স্বাগতম। তো আজকে আমরা রিসার্চ মেথোডোলজির সেকেন্ড পার্টে আছি। রিসার্চ মেথোডোলজি ক্লাসে আমরা গত ক্লাসে রিসার্চ মেথোডোলজির ফার্স্ট পার্টটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। এখানে আসলে রিসার্চ মেথোডোলজির ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পার্ট বলতে কিছু নেই, প্রথম কথা এটা। আমি আমার লেকচারের সুবিধার্থে আমি হয়তো রিসার্চ মেথোডোলজির এরিনাটা এত বড় যে এটার আলোচনার সুবিধার্থে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। সো প্লিজ এরকমটা কেউ ভাববেন না যে ফার্স্ট পার্ট বলতে এই এই জিনিস বোঝায়, সেকেন্ড পার্ট বলতে এই এই জিনিস বোঝায়। আজকের ক্লাসটা আমাদের কমপ্লিটলি মানে একদমই প্র্যাকটিক্যাল একটা ক্লাস। আমরা প্র্যাকটিক্যালি দেখব রিসার্চ মেথোডোলজি কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখেছেন এর আগের যারা আর্টিকেল, বিভিন্ন জায়গায় আর্টিকেল পাবলিশ করেছেন তারা কিভাবে লিখেছেন, আমরা এই বিষয়গুলো আজকে দেখব। তো আমরা চলে যাই আমাদের স্লাইডে। আচ্ছা, আশা করছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মানে স্লাইডটা দেখতে পাচ্ছেন, তাই তো? জি স্লাইড কি আপু। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকের ক্লাসে মূলত কি নিয়ে আলোচনা করব? রিসার্চ মেথোডোলজি নিয়ে। আমরা গত ক্লাসে রিসার্চ মেথোডোলজিতে কি কি বিষয় আলোচিত হয় সেগুলো আমরা পড়েছি, এবং ডেটা সম্পর্কে পড়েছি। ডেটা কত প্রকার, ডেটা বলতে কি বুঝায়, ডেটাকে কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায়, ডেটা কোন কোন আম, মানে মেথডে হচ্ছে কালেক্ট করা যায়, আমরা সেগুলো পড়েছি। এখন আমাদের পরবর্তী বিষয়টা দেখার এটা উচিত ছিল যে আমরা প্রত্যেকটা ডেটা কালেকশন মেথড নিয়ে আলোচনা করব। লাইক এফজিডি, তারপর হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে সার্ভে, তারপর আমরা আমাদের স্যাম্পলিং সাইজটা কিভাবে বাছাই করব, স্যাম্পলিং পপুলেশন, এই বিষয়গুলো নিয়ে দেখার কথা ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমরা রিসার্চ মেথোডোলজির বিষয়গুলো আর একটু ডিপলি শেখার আগে যদি আমরা আগে একটু দেখে আসি যে হাউ ইট ইজ রিটেন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। সো আমরা একটু দেখে আসি। এখানে উপরে লেখাই আছে এক্সাম্পল ওয়ান, মানে আমরা আজকে চারটা এক্সাম্পল একটু গো থ্রু করব। তো চারটা এক্সাম্পলের মধ্যে এটা প্রথম এক্সাম্পল। এইটা কোন আর্টিকেল? এটা হচ্ছে লেজার স্টাডিজ। লেজার স্টাডিজ হচ্ছে টেলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের একটা আর্টিকেল। টেলর অ্যান্ড ফ্রান্সিস ওরা তো হচ্ছে পাবলিশার, সো তাদের আন্ডারে অনেক জার্নাল আর্টিকেল জার্নাল থাকে। সো লেজার স্টাডিজ হচ্ছে ওরা হচ্ছে জার্নাল। সো ওরা লেজার রিলেটেড বিভিন্ন আর্টিকেল হচ্ছে ওরা পাবলিশ করে। সো এই আর্টিকেলটা আমার কাছে ভালো লেগেছিল। সো এই আর্টিকেলটা একটু দেখতে পারেন। আর এই জার্নালটা যেহেতু ওয়ান অফ দ্য রিনাউন্ড জার্নালস, সো এর মধ্যে আপনি আহ, মানে আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করতেই পারি। সো এখানে আমরা দেখি আর্টিকেলটা কি নিয়ে মূলত। দ্য ইম্প্যাক্ট অফ আউট অফ হোম লেজার বিফোর কোয়ারেন্টাইন অ্যান্ড ডোমেস্টিক লেজার ডিউরিং কোয়ারেন্টাইন অন সাবজেক্টিভ ওয়েলবিং। সো এখানে হচ্ছে আউট অফ হোম লেজার মানে আমাদের যে লেজার টাইমটা, অবসর সময়টা, সেটা আমরা যেমন আউট অফ হোমে গিয়ে বিফোর কোয়ারেন্টাইনের পূর্বে আমরা যেভাবে লেজার কাটাতাম, স্বাভাবিকভাবে আমরা ঘরে বসে থাকতাম না। We go out for fishing, for playing, for like chatting with friends, for meeting with relatives, অথবা সিম্পলি এভাবেও অ্যাটলিস্ট একটা বিকেলে আফটারনুন ওয়াক, সিম্পলি আর কি আমরা অ্যাটলিস্ট ঘর থেকে বের হই। সো এটা ছিল বিফোর কোয়ারেন্টাইনের একটা লেজারের চিত্র। এবং ডোমেস্টিক লেজার ডিউরিং কোয়ারেন্টাইন। সো কোয়ারেন্টাইনে আমাদেরকে ইন হাউস কিছু মানে লেজার আমাদেরকে, শুধু লেজার না, ইভেন অ্যাক্টিভিটিসও আমাদেরকে ইন হাউস করতে হচ্ছে। টিল নাও এখনো দেখা যাচ্ছে যে অনেকে মানে এখনো বাসায় বসেই হোম অফিস করছে, আমরা বলি ওয়ার্ক ফ্রম হোম। তো
এই যে ডোমেস্টিক লেজার ডিউরিং কোয়ারেন্টাইন এবং আউট অফ হোম লেজার বিফোর কোয়ারেন্টাইন, এই দুটোর ইম্প্যাক্টটা দেখবে সাবজেক্টিভ ওয়েলবিং, মানে মানুষের মানে কিছু সাবজেক্টিভ জায়গা থেকে চিন্তা করে আমরা তাদের ওয়েলবিং এর উপরে এটার প্রভাবটা কতটুকু, যে কোনটা বেশি ভালো বা কোনটার প্রভাব কিভাবে পড়ছে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের স্টাডিটা। তো এখানে আমরা শুধু মেথোডোলজি পার্টটা আমি স্নিপিং টুল দিয়ে শুধু মেথোডোলজি পার্টটুকুকে এখানে আলাদা করে এনেছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তো এখানে যেহেতু এটা রিডেবল না, আমরা সরাসরি চলে যাই আমাদের মূল আর্টিকেলে। তো মূল আর্টিকেলে আমরা গেলাম, এখন আমরা দেখি একটু এটার এখানে লিটারেচার রিভিউ আছে ইন্ট্রোডাকশনের পর, আমরা সরাসরি চলে যাব মেথোডোলজিতে। আচ্ছা, সবার পড়ার সুবিধার্থে আর একটু বড় করে দিচ্ছি। ওকে, সো সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? লেখা পড়া জি আপু, যাচ্ছে? আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, পড়া যাচ্ছে। আর একটু জুম ইন করব। ওকে, এর থেকে আর বড় করলে ভালো দেখাবে না। আচ্ছা, এখানে আমরা দেখি যে ওকে, প্রথমে একটু জিজ্ঞেস করি যে আমি যে চারটা লিটারেচার বোধহয় আপলোড করে দিয়েছিলাম, বলেছিলাম একটু মেথোডোলজি পার্ট গুলো দেখে আসতে এই চারটা আর্টিকেলের। সো কে কে দেখেছেন? কে কে দেখেছো বা কে কে দেখেছেন? একটু ভয়েস রেজ করলে ভালো হতো যে আমি হ্যাঁ আমি দেখেছি। দেখেছি। হ্যাঁ আপু দেখেছিলাম, মানে অল্প বেশি না। ওকে, আর কে দেখেছেন? কেউ বোধহয়, ওকে, তাহমিদ বলেছে, আফ্রিদি বলছে যে আমি দেখেছি, আমিও বলেছি আপু। উম্মে কুলসুম কেয়া, ওকে, ঠিক আছে। সো যারা দেখেছেন তারা একটু কিছু মানে একটা একটা আপনাদের ওভারভিউ দেন, মানে কি দেখলেন, মানে এখানে কি আছে, বা মানে এনি এনি ডিফারেন্সেস অর এনি সিগনিফিকেন্ট থিং, মানে কোনো কিছু কি ফাইন্ড আউট করতে পেরেছেন, বা মানে দেখার পর অনুভূতিটা কি, অ্যাটলিস্ট এতটুকু বলেন যে হ্যাঁ আমি এই দেখেছি, আমার কাছে ভালো লাগছে অথবা আমার কাছে ভালো লাগে নাই, মানে এনিথিং ইউ জাস্ট শেয়ার অ্যাবাউট দিস মেথোডোলজি পার্টস of this article. I shared last day. সো যারা যারা পড়েছেন তারা একটু একটু শেয়ার করেন। আফ্রিদি খান একটু শেয়ার করো তো, বলো তো তোমার মানে কি দেখলা, কি পড়লা, একটু কিছু বলো। আপু আমাকে শোনা যায়? হ্যাঁ, আমাকে তোমার কথা শোনা শুনতে যায়? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, আমি এক মানে প্রথমটাতে এইটায় মেনলি ডাটা কালেকশন এবং মেজারটার উপর বেশি এমফাসাইজ করা হয়েছে। অন্য একটা মেডিকেল আর্টিকেলটায় দেখলাম যে অনেক শর্ট করে মেথোডোলজি, মানে যত শর্ট করা যায় জাস্ট কয়েকজন ইন্টারভিউ এর কথা বলে। আর আপনারটায় মেথোলজিটায় শর্ট কিন্তু মানে শর্টের মধ্যে ডিটেইলড করে মেথোলজিটা দেওয়া হয়েছে। আর আপনারটায় মানে কিছু জিনিস আমি বুঝিনি, যেমন কনভিনিয়েন্স স্যাম্পলিং যেটা বলছেন, যে ওইটা বলতে, অথবা তারপর পাইলট সার্ভেটা, ওই দুইটা জিনিসটা আমি বুঝি নেই এই টপিকটা। মেনলি ডিফারেন্ট চারটা ধরনের মেথোডোলজি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, কি কি বিষয়ে বুঝেননি বুঝুনি সেটা নিয়ে আমরা একটু পরে আসছি। এরপরে বলেছে যে কুলসুম আপু, উম্মে কুলসুম, হ্যাঁ উম্মে কুলসুম কেয়া। সো ওকে, আপু লিখে দিয়েছে। আপু ডেটা কালেকশন প্রসিডিওর বিস্তারিত আলোচনা করেছে, সেই সাথে ম্যাথ করেছে এবং সিগনিফিকেন্ট কিনা এটা দেখিয়েছে। ওকে, আর কিছু অ্যাড করতে চাচ্ছেন কুলসুম আপু? ওকে, এখন আমরা চলেছি আখি আপুর কাছে। আখি আপু, আপনি একটু প্লিজ কিছু বলেন, কি দেখলেন, কি পড়লেন?
সরি, একটা দেখলাম ক্রস সেকশনাল স্টাডি, ওটা হচ্ছে আমি টোটালি বুঝি নাই। আর মানে কিছুক্ষণ একটু দেখেছি, অল্প বেশি না, হয়ে পড়ি নাই ডিটেলে। দেন আরেকটা এই যে এটা যেটা হচ্ছে ব্লিজার টাইম, যে হচ্ছে একটা ইয়াং ইয়াং জেনারেশনের উপর হচ্ছে, এটা হচ্ছে ডাটা কালেকশনটা করা হয়েছে। আমি অত ভালোভাবে বলতে পারছি না। আচ্ছা, ঠিক সরি। আছে। মানে এভাবে পড়ে আপনার কাছে কি মনে হলো, মেথোডোলজিতে কি কি লেখা থাকে? মেথোডোলজিতে প্রথমত হচ্ছে আমরা কিভাবে ডাটা কালেকশনটা করেছি, আর ডাটা কালেকশনের হচ্ছে কতগুলো স্যাম্পল সাইজ ছিল, এন্ড অ্যাবসলিউটলি। আমরা তারপর? কাদের মানে কোন পপুলেশনের উপর করেছি, এতটুকুই ভেরি বলতে গুড, পারতেছি আমি। ভেরি গুড। হ্যাঁ, উম্মে কুলসুম আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। আপু, মেথোডোলজির মধ্যে মূলত ডাটা কালেকশন প্রসিডিওরটা দেখানো হয়েছে, এবং মানে মূল প্রসিডিওরটা পুরো বিস্তারিতভাবে দেখানো হয়েছে, এবং পার্টিসিপেন্টস গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা কি ধরনের পার্টিসিপেন্টস নিচ্ছি এবং কোন ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করছি, এবং টুলস নিয়েও কিছু আলোচনা করা হয়েছে। মানে ওভারঅল বলছি আমি। এক্স্যাক্টলি, ভেরি গুড। আপু আমরা আমিও একটু, পড়েছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ ওই বলো। মোটামুটি ওয়ার্কিং আর আচ্ছা, অন্য কেউ বলবে? না, তুমি বলো আগে। আচ্ছা আপু, আমি চারটা মোটামুটি দেখেছি, কিছু কিছু জিনিস কমন পেয়েছি, মানে মোটামুটি কমন, জাস্ট অনেক সময় হেডলাইনটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া থাকে। মোটামুটি প্রথম সাইডে যেগুলো আমি দেখলাম, যে ডাটা কালেকশনে প্রথমে বলা হয় যে আমি কোশ্চেনিয়ারটা কিভাবে আমার অনলাইন কোশ্চেনিয়ার হবে, বা মানে কিভাবে আমি কোশ্চেনিয়ারটা মানে প্রোভাইড করব, আর ওই কোশ্চেনিয়ার ভিতরে আমি কি রাখবো আর কি রাখবো না, এবং যদি কি কি যেগুলো রাখবো এগুলো কেন রাখবো, এবং যেগুলো বাদ দিব ওগুলো আমি কেন বাদ দিব। প্রথমে এই কোশ্চেনিয়ারটা এভাবে সাজানো হয়, এভাবে স্টার্ট করা হয়। পরবর্তীতে কিছু মেজারমেন্ট, আমি মেজার গুলা কিভাবে করবো, মানে কোন ক্রাইটেরিয়ার উপর বা কোন ডাইমেনশনের উপর ডিপেন্ড করে আমি মেজার গুলো করবো, এবং আমি কি কি মেজার করব, এবং যেগুলো মেজার করব সেগুলো বা কেন করবো, আর যেগুলো করব না সেগুলো কেন করব না, এই জিনিসগুলো থাকে। প্লাস হচ্ছে আমি আমার যে ডাটা কালেকশন, সেখানে আমি ওপেন এন্ডেড ইউজ করব, আবার দেখলাম যেগুলো ক্রস সেকশনাল থাকে সেগুলোতে আবার একটা টাইম পিরিয়ড বলে দেয় যে আমি এই থেকে এই টাইমের ভিতরে জিনিসগুলো করব। তবে আরেকটাতে দেখলাম যেগুলো সিঙ্গেল সেন্টার হয়, যেমন ঢাকা মেডিকেল ডিএমসি যেটা ছিল, সেখানে বলা ছিল যে সিঙ্গেল সেন্টার ক্রস সেকশনাল সার্ভে করব। তারপরে লাস্টের দিকে এসে কিছু টুলস নিয়ে বলা হয় যে আমি কি কি টুলস ইউজ করব, এবং প্রথম যে আপনি যেটা এখন দেখাচ্ছেন সেখানে দেখলাম যে বলা আছে যে আমি এটা ভ্যালিডিটি কিভাবে এনশিওর করব, এবং মানে জাস্ট একটা বা দুইটা বাক্যে বলা থাকে। ওভারঅল মানে ডিটেলসে বলে না আসলে ভ্যালিডিটির ব্যাপারে, জাস্ট দুটা বা তিনটা লাইনে বলে যে আসলে আমার এই জিনিসগুলো আমি এইভাবে যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, এখানে কিছু সিস্টেম বলা আছে তার মাধ্যমে আমি জিনিসগুলো ভ্যালিড হিসেবে দেখাবো। একেবারে লাস্টে অ্যানালাইসিস যেভাবে করব আর কি, আমি জিনিসগুলা কালেকশন তো করব, এসপিসি এসপিএসএস ব্যবহার করব না কি ব্যবহার করব, ওভারঅল এর ভিতরে আমি জিনিসগুলা কত পার্সেন্ট এরর দেখাবো, কত পার্সেন্ট আমার কনফিডেন্স ইয়া থাকবে, ইন্টারভাল থাকবে, বা এই জিনিসগুলা দেখানো হয় শেষে, মানে অ্যানালিসিস সাইটে। ভেরি গুড, ভেরি গুড। তুমি খুব ভালো মতো পড়েছো বোঝা যাচ্ছে। ওকে, হ্যাঁ, উম্মে কুলসুম আপু কিছু বলবেন? জি আপু। আপু, এখানে তো মানে যে স্টাডিটা আপনি এখন দেখাচ্ছেন স্ক্রিনে, এখানে 538 জনের উপর যা ডাটা কালেক্ট করা হয়েছে, তারপরে ওরা বলেছে যে মানে কিছু কিছু যে স্যাম্পল গুলো হচ্ছে ইনক্লুডেড করেনি, মানে কিছু কারণে হচ্ছে ওরা ইনক্লুডেড করেনি, কিন্তু এগুলো কি আপু শুরুতেই ওরা করে নিতে পারতো না? মানে ওরা রেসপন্সটা গ্রহণ করার পর কালেক্ট করলো, তারপরে ওরা বাদ দিল কেন? মানে আমরা তো শুরু থেকেই ক্রাইটেরিয়াটা সেট করে নিতে পারতাম যে হ্যাঁ, আমি এই জিনিসগুলোকে ইনক্লুড করব না। আপনার কথা না মাঝখান থেকে কেটে গেছে, একটু বলবেন আবার? জি আপু। আপু, যে স্টাডিটা আপনি দেখাচ্ছেন এখানে হচ্ছে 538 জন থেকে ওরা ডেটা কালেক্ট করেছে, তারপর রেসপন্স নিয়ে ওরা কাজ করেছে 284 জনের। অর্থাৎ এরা মাঝখানে আরো বলছে যে কিছু কিছু ক্ষেত্রে ওরা একসেপ্ট করেনি রেসপন্স গুলোকে, কিন্তু এই কাজটা কি আপু ওরা শুরুতেই করে নিতে পারতো না, যে আমরা এই যে পার্টিসিপেন্ট গুলোকে অ্যালাউ করব না, বা শুধু এই পার্টিসিপেন্ট গুলোকেই করব? আপু বুঝতে পেরেছেন?
আচ্ছা, আপনার কথা মাঝখানে আবারও কেটে গেছে, কিন্তু যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এক্সক্লুশনটা করলো এটা। জি আপু। হ্যাঁ, এটা তো ওরা প্রথমেও করে নিতে পারতো, ফাইন। অবশ্যই কিছু এক্সক্লুশন আমরা প্রথমেই করে নিব। কিছু কিছু জায়গায় আমি এই কারণে আপনাদেরকে 4টা ডিফারেন্ট টাইপের হচ্ছে মেথোডোলজি দিয়েছি। এখানে শুধু 4টা না, আপনাকে যদি আরো 4টা দেই আপনি টোটাল 8 ধরনের পাবেন। আরো 4 রকমের যদি দেই তাহলে দেখবেন যে আপনি 12 রকমের মেথোডোলজি দেখতে পাচ্ছেন। সো it actually depends যে how you will deal with your data। যে আপনার, আমি প্রথমেই বলেছিলাম যে আমরা একটা জার্নাল আর্টিকেল, আমি একটা আর্টিকেলের প্যাটার্নটা, স্ট্রাকচারটা সাজাবো অ্যাকর্ডিং টু দ্য জার্নাল that where I'm supposed to submit। সো আমার কোন জার্নালে আমি দিচ্ছি সেই অনুযায়ী আমি চাইবো। এক এক জার্নালের লেখার প্যাটার্ন এক এক রকম, এক এক জার্নালে এক এক ধরনের লেখার প্যাটার্ন প্রেফার করে। প্রথম কথা হচ্ছে এটা। কিছু কিছু জার্নালে মেথোডোলজি সেকশনটা এত ওয়ার্ডের ভিতরে হতে হবে, মানে ওরা দেখা যাচ্ছে যে আপনার লিটারেচার রিভিউ এর জন্য হয়তো মানে 1500 ওয়ার্ড দিল, মেথোডোলজির জন্য বলছে যে 1500 ওয়ার্ড। সো যখন আপনার লিটারেচার মেথোডোলজি পার্টটাকে একটু ডিটেইলে লিখতে হচ্ছে, তখন কিন্তু ওরা অনেক কিছু একদম মানে টু দি পয়েন্ট ওরা বলে দিচ্ছে যে আমি কোনটাকে ইন করেছি, কোনটাকে বাদ দিয়েছি। আবার ধরেন আপনি আপনার মেথডে হয়তো একটাই ডাটা কালেকশন মেথড ব্যবহার করেছেন, সেটা হচ্ছে হয়তো শুধু সার্ভে। এখন আপনি তো এই কথা বলতে গেলে তো আপনার হচ্ছে 3 লাইনেই ডেটা আপনার মেথোডোলজি শেষ হয়ে যায়। যে আমি হচ্ছে সার্ভে করেছি, অনলাইনে কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে সার্ভে করেছি এতজন মানুষের, এতজন রেসপন্ডেন্ট, সো তারা হচ্ছে এজ গ্রুপ এত থেকে এত, এবং স্থানটা হচ্ছে এটা, শেষ। আপনার মেথোডোলজির 50% বলা শেষ। এরপরে ওই ডাটাটা আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন, বলে দিলেন। তো এখন হয় কি যে এটা বললে জিনিসটা মানে আপনার এটা যে একটা ইউনিক কাজ, প্রত্যেকটা রিসার্চ, প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে ইউনিক কাজ। সো আপনার এই কাজটা যে ইউনিক, এবং আপনার এই কাজটা যে অনলি সার্ভে না, ধরেন এই যে আপনি সার্ভে হওয়ার পরেও কিছু জিনিস এক্সক্লুড করেছেন, আপনি এটাকে বলে ডেটা রিফ্রেশিং বা ডেটা মাইনিং, অথবা আমরা আরো যদি সহজভাবে বলতে চাই ডেটা ভ্যালিডেশন। যেটা বলছেন যে এইটা তো এক্সক্লুড পরেও করতে পারতো, হ্যাঁ, তারা হয়তো জানতো না যে এরকম ব্যাপারগুলো হয়ে গেছে। অনস দে হ্যাভ দেয়ার ডেটা, তখন তারা দেখলো যে আমি তো সব ডেটা নিতে পারবো না, আমার এখানে ডেটার ভ্যালিডিটি, ডেটার রিলায়েবিলিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কালেক্টেড ডেটা হলেই যে সেটা আমার ট্রু হয়ে যাবে, সেটা ভ্যালিড হয়ে যাবে, সেটা রিলায়েবল হয়ে যাবে, এরকমটা না। সো অনস ইউ গেট দ্য ডেটা, দেন ইউর টাস্ক ইজ আপন দ্য ডেটা। আপনার ডেটা কালেকশন মানে ডেটা কালেকশনের কাজটা শেষ হয়ে যাওয়ার পর এখন ডেটা নিয়ে আপনার কাজ, এবং এই কাজটা হচ্ছে ডেটা কালেকশন এবং ডেটা এনালাইসিসের মধ্যবর্তী একটা ধাপ, সেটা হচ্ছে ডেটা মাইনিং এন্ড ডেটা ভ্যালিডেশন। আপনাকে এই ডেটাগুলোকে কাটছাট করতে হবে। আপনি যা পেয়েছেন আপনি সব রেসপন্স দিতে পারবেন, আপনাকে প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা রেসপন্স আপনাকে ধরে 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 দেখতে হবে যে প্রত্যেকটা রেসপন্ডেন্ট সম্পূর্ণ সার্ভে কোয়েশ্চেনটা ঠিক করেছে কিনা, বা কত পার্সেন্ট হলে আপনি নিবেন, কত পার্সেন্ট হলে নিবেন না। এই কাজগুলো কিন্তু অনস উই গেট দ্য ডেটা, তারপরে আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারি। তো এই কারণে মানে অনেকগুলো কারণেই, একটা হতে পারে যে উনি একটু ইনক্লুসিভ করেছেন ওনার মেথোডোলজি পার্টটাকে, ডেটা কালেকশনের পার্টটাকে খুব ক্লিয়ারলি দেখেন, উনি এত সুন্দর করে বলেছেন যে উনি কি নিয়েছেন, কাদেরকে নিয়েছেন, কাদেরকে নেন নাই, কোন রেসপন্ডেন্ট উনি একসেপ্ট করেছেন, কোন রেসপন্ডেন্ট উনি একসেপ্ট মানে কোন রেসপন্সেস উনি একসেপ্ট করেছেন, কোন রেসপন্সেস উনি একসেপ্ট করেননি, এগুলো উনি ডিটেইল বলেই কিন্তু আমরা এক্স্যাক্টলি টু দি পয়েন্ট আমরা জানতে পারছি। সো আপনার এই ডেটা কালেকশনের প্রসেস, ডেটা অ্যানালাইসিসের প্রসেস, ইনফ্যাক্ট আমরা যদি বলি পুরো মেথোডোলজির যে পার্টটা, পুরো মেথোডোলজি পার্টটা আপনি যত মানে ডিটেইল, যত এক্সপ্লিসিট, যত ক্লিয়ারলি আপনি বলতে পারবেন, আপনার রিসার্চ আর্টিকেলটা ততটাই ভালো হবে, ততটা ওয়েটফুল হবে। আপনি লিটারেচার রিভিউ দরকার হলে 5টা লিটারেচার কম রিভিউ করেন, আপনি হিস্ট্রিক্যাল যে অ্যানালাইসিসটা দিবেন
ব্যাকগ্রাউন্ড স্টাডিতে যা লিখবেন ইন্ট্রোডাকশন পার্টে, সেখানে দরকার হলে 5 লাইন কম লেখেন, 1 প্যারা কম লেখেন, কিন্তু মেথোডোলজি পার্টে কোনো কৃপণতা, কোনো মাইজারি করা যাবে না, কোনো লুকোচুরি করা যাবে না। এক্স্যাক্টলি আপনি যে প্রসেসটা গো থ্রু করে এসেছেন, আপনি এক্স্যাক্টলি যে প্রসেসে আপনি ডেটাগুলোকে নিয়েছেন, সেই প্রসেসেই আপনাকে বলতে হবে। এবং এটাও মনে রাখতে হবে আপনার প্রসেসটা যাতে একদম ফ্রেশ হয়, আপনার প্রসেসটা যাতে অনেক রিলায়েবল হয়। The more reliable your process of data collection, the more reliable your data is, and the more authentic your paper is. And that's why দেখেন রিসার্চাররা যারা লিখেছেন, আর্টিকেলটা যারা লিখেছেন, তারা কত ডিটেইলে মনে হয় যে বাচ্চাদেরকে এবিসিডি শেখাচ্ছে। এত সুন্দর করে, এত ডিটেইলে কাদেরকে নিয়েছে, কাদেরকে নেয়নি, কেন নেয়নি, এক্স্যাক্টলি সবকিছু আপনি বলে দিলেন যে আমি এজ গ্রুপ আমি এত থেকে এত নিব। বাকিদেরকে কেন আপনি কাউন্ট করছেন না, বা এদেরকে যে কাউন্ট করলেন, কেন আপনি এক্স্যাক্টলি এই এজ গ্রুপটাকেই আপনি কাউন্ট করলেন? আপনাকে অ্যাটলিস্ট এতটুকু বলতে হবে, মানে you have to mention the logic behind choosing this particular group of people. So এটা আপনাকে টু দি পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, কেউ বোধহয় হাত তুলছিলেন বারবার। জি আপু, বুঝতে পেরেছি, অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ আপু। ইটস ওকে, থ্যাংক ইউ। সো কেউ বোধহয় হাত তুলছিল, আফ্রিদি হ্যাঁ আপু, নাকি? জি জি আপু। হ্যাঁ আপু হ্যাঁ, এই বলো। রিসার্চটার মানে মেথোলজিতে যে মেজার্সটা দিয়েছে, এই মেজার্স এর প্রথম প্যারাটা এইটা যে অ্যাড করেছে, মানে মেথোলজিতে এরকম আমি সাধারণত দেখিনি। তো এই জিনিসটা মানে যে ডিফাইন করছে মেথোলজির ভিতরে। আচ্ছা, আমরা মেজার একটু পরে আসি। আমি তো আপনাদেরকে অ্যাড করে দিয়েছি, আমি নিজেও আসলে এগুলো আগে পড়েছিলাম। আজকে রিসেন্টলি এই লাস্ট কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এগুলো পড়া হয়নি। আমরা একবার একসাথে সবাই মিলে একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। সো এখানে কি বলছে, এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখেন, এই যে আপনারা পড়ছেন, স্ক্রিনিং করছেন, এই যে বা আজকের ক্লাসের যাদের পড়া হয়নি, আজকের ক্লাসে একটু মাইন্ডফুল থাকেন, আপনাদের এর মধ্যে পড়া হয়ে যাবে। এবং এই যে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলবো, একেবারে মাথায় গেঁথে নেন। এইটাই মেথোডোলজি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডেটা কয় প্রকার জানেন না জানেন, ভ্যারিয়েবল কয় প্রকার জানেন না জানেন, এগুলো পরের বিষয়, আপনি ওগুলো শিখে নিতে পারবেন। কিন্তু মেথোডোলজি বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, মেথোডোলজিটা লিখে কিভাবে, আপনি অনেক জানলেন মেথোডোলজিতে এই এই জিনিস থাকে, মেথোডোলজি পার্টে এই জিনিস ডেসক্রাইব করতে হয়, জানলেন, বাট মানে নলেজ দিয়ে কিন্তু, শুধু নলেজ দিয়ে কাজ হয় না, আনলেস অর আনটিল ইউ ডু ইট, আনলেস অর আনটিল ইউ নো হাউ টু ইউজ ইট। সো আপনারা আজকে, আমি এই কারণেই আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস রেখেছি, এবং ভালো ভালো কিছু জার্নাল আর্টিকেলের মেথোডোলজি পার্টটা আমরা দেখব। এই প্যাটার্নটা যদি ধরে ফেলতে পারেন যে এটা কোন টেন্সে লিখছে, দেখেন অনেক কিছু খেয়াল করবেন। একটা লেখা যখন পড়বেন, আপনাদের তো আর বলার মতো, এটা নতুন করে বলার মতন কিছু নাই, কারণ ইউ অল আর দ্য মেনি অফ দেম আর ইউ গ্রাজুয়েট স্টুডেন্টস, এবং অনেকেই আপনাদের মধ্যে আছেন যে হয়তো এখন আন্ডার গ্রাজুয়েটে আছেন, বা পোস্ট গ্রাজুয়েশন করছেন, বা কেউ কমপ্লিট করে ফেলেছেন। সো আমার মনে হয় যে অ্যাটলিস্ট হাউ টু রিড আ লিটারেচার আপনি অ্যাটলিস্ট এতটুকু জানেন, একটা রিডিং ম্যাটেরিয়াল আমাকে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমরা অ্যাটলিস্ট জানি। তো এখানে আপনারা অনেকগুলো বিষয় খেয়াল করবেন। প্রথমত হচ্ছে ভাষা, the way they wrote it, the way they structured the sentences, এগুলো খুব ভালো মতো খেয়াল করবেন যে এখানে কোন পার্সন থেকে ডেসক্রাইব করছে। এখানে কি বলছে যে উই কালেক্টেড ডেটা, উই পাবলিশড অ্যান অনলাইন সার্ভে কোয়েশ্চেন, তারা কি এভাবে বলছে? নো, এইভাবে কিন্তু বলছে না। এখানে পুরোপুরি একটা থার্ড পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, এবং ব্যাপারগুলো বেশিরভাগই প্যাসিভ, যে an online questionnaire was published, এখানে কিন্তু বলেনি যে the scholar published বা the writer, the author published, এভাবে কিন্তু বলেনি। সো প্রত্যেকটা জিনিস, ইচ এন্ড এভরিথিং আপনারা একটু খেয়াল করেন, এবং ভাষাগত ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। আমরা এখন একটু করব। হ্যাঁ আফ্রিদি, বলো। আপু, গত কয়েকদিন আগে আমাদের একটা মানে ডিপার্টমেন্টে একটা ক্লাস ছিল। তো এই যে মানে ভাষার ক্ষেত্রে ফার্স্ট পার্সন নাকি আমরা মানে মানে 2-3 জন হলে একরকম, আর নিজের লেখা হলে একরকম। এখন আমাদের টিচার বললো উনি প্রেফার করেন যে আমি লিখলে আমি ফার্স্ট পার্সনে লিখতে চাই, এইটা প্রেফার করলো। তাহলে সেটা কি
মানে করব আমরা, নাকি এই যে এই ধরনের ভাবে ট্রাই করব? আচ্ছা, একটা কথা বলি যে নাথিং ইজ অ্যাবসলিউট ইন রিসার্চ, পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্স এরিনাতে যদি রিসার্চের কথা বলেন, আমি শুধু সোশ্যাল সায়েন্স না, আমার অনেক জার্নাল, সায়েন্টিফিক জার্নাল আর্টিকেলও কিছু পড়েছিলাম এবং একটা সায়েন্টিফিক জার্নাল আর্টিকেলে কাজও করেছি। তো আমার মনে হয় কোনো কিছু না অ্যাবসলিউট না। স্যার যেটা বলেছেন সেটা তার একটা প্রেফারেন্স হতে পারে, কিন্তু আমরা সবসময় ফলো করব, আমরা প্রথমে হচ্ছে আমরা জানবো যে কি কি বিষয় এক্সিস্ট করে, কিভাবে কিভাবে লেখা যায়, এটা আমরা জানবো। তারপর আমরা সবকিছু জানার পর আমরা কোনটা ফলো করব, যখন আমাকে যেটা ফলো করতে বলা হয়। আপনি যেই জার্নালে সাবমিট করবেন বলে টার্গেট নিচ্ছেন, ওই জার্নালের 4-5টা আর্টিকেল ধাপাধাপ পড়ে ফেলেন, দ্রুত পড়ে ফেলেন, দেন আপনি বুঝে যাবেন যে কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। কিন্তু আপনাকে যদি এই বিষয়গুলো আগে ধরিয়ে না দেই যে কিভাবে কিভাবে লেখা যায়, তখন তো আপনি ধরতে পারবেন না যে এটা কোন প্যাটার্নে পড়ছে। সো স্যার যেটা বলেছেন সেটা হতে পারে যে ফার্স্ট পারসন, তাই উনি লিখেছেন তাই উনি বললেন যে আই সার্কুলেটেড অ্যান অনলাইন কোয়েশ্চেনিয়ার, বলতে পারেন। কিন্তু এমনও আমি অনেক লেখা আপনাকে দেখাতে পারবো ভালো ভালো জায়গা থেকে পাবলিশড, যে হয়তো অথার একজনই, তার নিজেরই একক একটা আর লেখা, কিন্তু উনি ফার্স্ট পার্সনে লিখেননি, উনি থার্ড পার্সনে লিখেছেন, এখানে যেরকমটা লেখা যে প্যাসিভে লিখেছেন। তো এটা আসলে আরেকটা স্যারের বিষয় হচ্ছে আপু, প্রেফারেন্স। জি আপু। আরেকটা বিষয় হচ্ছে আপু, ইনডিরেক্ট সাবজেক্টে লিখলে সবচেয়ে বেশি দেখতে ফর্মাল, আর ডিরেক্ট সাবজেক্টে লিখলে মনে হয় যে না উনি নিজের কথাই বলতেছে, এটা ইনফর্মাল লাগে অনেক বেশি। এক্স্যাক্টলি। সো ইনডিরেক্টলি লেখাটাই আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই লেখে। সো আমরা একটু পড়ে যাই। সো মেথোডোলজিতে উনি কয়েকটা বিষয় আলোচনা করেছেন, তার মধ্যে একটা হচ্ছে ডেটা কালেকশন। সো ডেটা কালেকশন উনি কি বলেছেন, an online questionnaire was published by Wen Zhuangxing। ওয়েন জুয়াংজিং কি বলছে যে a professional online questionnaire software, মানে আপনি যদি গুগল ডকের মাধ্যমে বানান, এটাও কিন্তু একটা অনলাইন কোয়েশ্চেনিয়ার সফটওয়্যার, এটা শুধু কোয়েশ্চেনিয়ার না বা যে কোনো ডকুমেন্ট তৈরির জন্যই। সো আপনি যদি এখানে গুগল ডকস ব্যবহার করে থাকেন, আপনি যদি এখানে গুগল ফর্ম ব্যবহার করে থাকেন, আপনি সেটাই বলবেন যে বাই ইউজিং গুগল ফর্ম, যেটা হচ্ছে একটা অনলাইন কোয়েশ্চেনিয়ার সফটওয়্যার বা এই বিষয়ক সফটওয়্যার, ফর্ম বানানোর একটা সফটওয়্যার। সো আমি সেটা ব্যবহার করে হচ্ছে আমি একটা অনলাইন কোয়েশ্চেনিয়ার তৈরি করেছিলাম, বা একটা অনলাইন কোয়েশ্চেনিয়ার তৈরি এবং সার্কুলেটেড হয়েছিল, এবং ডিসেমিনেটেড মানে হচ্ছে সার্কুলেটেড ভায়া উইচ্যাট। এখানে আমরা যদি বাংলাদেশে কাজ করি, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমরা হচ্ছে এটা ডিসেমিনেট করতে পারবো। কারণ দেখেন কেন, দ্য মোস্ট প্রিভেলেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন চায়না, উইচ্যাট হচ্ছে চায়নাতে মোস্ট প্রিভেলেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রেক্ষাপটগুলো ধরেন, উইচ্যাট ওরা কিন্তু বলেই দিচ্ছে যে কেন উইচ্যাটে ওরা সার্কুলেট করলো, because it is the most prevalent social media platform in China. But when you are doing a research, when you are conducting a research in Bangladesh, then আপনি কিন্তু উইচ্যাটে গেলে হবে না, আপনার ইমোতে গেলে হবে না। কারণ বেশিরভাগ ফর্মাল মানুষেরা ইমো ব্যবহার করে না, বেশিরভাগ ফর্মাল মানুষেরা কি ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, আর কি ব্যবহার করে, ফেসবুক এখন খুবই কমন। সো আপনি বলতে পারেন যে আপনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে আপনি ডিসেমিনেট করেছেন, কারণ হচ্ছে এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো হচ্ছে খুব প্রিভ্যালেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। ঠিক আছে, এরপর দেখেন দ্য কোয়েশ্চেনিয়ার এনকম্পাসেস 4 পার্টস। আপনার কোয়েশ্চেনিয়ার প্যাটার্নটা কেমন ছিল দেখেন, আমি এমন ভাবে অথার এত সুন্দর করে লিখেছেন যে আপনি কিন্তু ব্যাপারগুলো আপনার কাছে দৃশ্যমান, you can see, you can visualize। বলছে যে কোয়েশ্চেনিয়ারটা 4টা পার্টে বিভক্ত ছিল বা 4টা পার্টকে এনকম্পাস করেছে, ইনক্লুডিং সেলফ রেটেড ওয়েলবিং। তো 4টা পার্ট কি, প্রথমটা হচ্ছে সেলফ রেটেড ওয়েলবিং, আউট অফ হোম লেজার বিফোর কোয়ারেন্টাইন, ডোমেস্টিক লেজার ডিউরিং কোয়ারেন্টাইন এন্ড ডেমোগ্রাফিক ইনফরমেশন। সো এখন আপনি যদি চিন্তা করেন যে কোনগুলোতে কি প্রশ্ন ছিল, সেটা দেখার জন্য হয়তো আপনাকে ডেমোগ্রাফিক ইনফরমেশনে সিম্পলি আমরা কি জিজ্ঞেস করি, এটা তো আমরা সবাই জানি। ডেমোগ্রাফিক ইনফরমেশনে আমরা জিজ্ঞেস করি আপনার নাম, আপনার বয়স, তারপর হচ্ছে আপনার জেন্ডার কি, আপনি কি করেন, আপনার পেশা কি, তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন, এগুলো আমরা জিজ্ঞেস করি। যদি একান্তই
আয় বা টাকা পয়সা মানে এই রিলেটেড কিছু হয় তখন আমরা ইনকাম জিজ্ঞেস করতে পারি। তারপরে আমরা যদি কোনো কারো মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করি তখন আমরা তার ডিজিজ আছে কি ডিজিজ আছে না আছে মানে বেসিক যে ইনফরমেশন একটা মানুষ সম্পর্কে বা একটা গ্রুপ অফ পিপল সম্পর্কে তাদের সম্পর্কে যে বেসিক ইনফরমেশন গুলো ওগুলোকে আমরা বলি ডেমোগ্রাফিক ইনফরমেশন। সো এখানে দেখেন ডেমোগ্রাফিক ইনফরমেশনে তার যদি 5টা প্রশ্ন থাকে তাহলে 5টা প্রশ্ন হচ্ছে এগুলো। তারপরে এই যে তার মানে তার পুরো কোয়েশ্চেনিয়ারটা 4টা সেকশনে ভাগ ছিল, এক একটা সেকশনে কয়টা করে প্রশ্ন ছিল সেটা আমরা এখনো পাইনি, যদি পরে পাই ফাইন, না পেলে তারপরেও ফাইন। An original sample of 538 was collected from the 20th to 24th February 2020. তার মানে মাত্র 4 দিন যাবত তারা হচ্ছে ডেটা কালেকশন করেছে এবং with some initial screening to improve reliability. আচ্ছা, ওকে, সো তাদের ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয়ে গিয়েছিল ও তারা করে নিয়েছিল রিলায়েবিলিটিকে ইমপ্রুভ করার জন্য এবং তারা 4 দিন ডাটা কালেকশন করেছে, যেটা বোঝা যাচ্ছে। বাহ, খুব ভালো তো, 4 দিনে 538টা রেসপন্সেস। হ্যাঁ আফ্রিদি বলো। আপু মানে অনেকগুলো রিসার্চেই দেখছি যে রিলায়েবিলিটাকে মানে করার চেষ্টা করে মানে ইমপ্রুভ, কিন্তু ক্যাজুয়ালিটি বা অন্য ইগুলার ক্ষেত্রে কেন করে না? কারণ ডেটা ভ্যালিড হবে এবং রিলায়েবল হবে, এটা তো পূর্ব শর্ত একটা রিসার্চের। জি আপু বুঝতে পারছি। মানে রিলায়েবল আর ভ্যালিড ডেটা না হলে তো তুমি কাজই করতে পারবে না, এটা তো পুরো তোমার রিসার্চই বাদ, একদমই বাদ। এবং যখন তুমি একটা জার্নালে সাবমিট করবা তখন এই রিলেটেড একটা স্টেটমেন্ট দিতে হয় যে হ্যাঁ দা ওয়ে ইউ কালেক্টেড ডেটা এটা হচ্ছে খুব রিলায়েবল ছিল, খুব অথেন্টিক ছিল, খুব ভ্যালিড ছিল এবং তোমার ডেটাটা হচ্ছে তুমি জেনারেট করেছো খুব ভ্যালিড উপায়ে। এই ব্যাপারগুলো হচ্ছে তোমাকে একটা লাইক ইয়ের মতো দিতে হয় আর কি, কমিটমেন্টের মতো কাইন্ড অফ। এবং তারা কিন্তু ক্রস চেক করে দেখে অনেক সময়, মানে যদি মানে সন্দেহ জাগে তখন তারা এগুলো ক্রস চেক করে। So firstly, healthcare workers and their families were excluded because of concerns that they are expressing stresses much greater than the general population. তার মানে আমার এই স্টাডির আওতায় এখন দেখেন স্টাডিতে কিন্তু বলা হয়নি যে কাদের উপর, আমরা বলি না স্টাডি অন Chakma people, a study on Marma people, a study on health professionals, a study on young adolescents, a study on women, a study on university student, আমরা কিন্তু এরকম করে টাইটেলেই বলে দিই। কিন্তু এখানে যেহেতু কাদের উপর এক্স্যাক্টলি স্টাডিটা সেটা কিন্তু বলেনি, তার মানে বেশিরভাগে ওরা কনভেনিয়েন্ট উপায়ে যাকে যাকে সামনে পেয়েছে তাকে তাকে নিয়ে করেছে। কিন্তু এই ক্ষেত্রে ওরা আবার সবাইকেই নিয়েছে এরকম না, কিছু বিষয়ে মাথায় রেখে কিছু মানুষকে বাদ দিয়েছে, মানে কিছু গ্রুপ অফ পিপলকে বাদ দিয়েছে। কোন শ্রেণীর মানুষদেরকে বাদ দিয়েছে? প্রথম হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার, এবং হেলথ কেয়ার ওয়ার্কার যারা তারা না, along with their families, লাইক আপনি একজন ডাক্তার, আপনার পুরো পরিবারই হচ্ছে এই সার্ভেতে অংশগ্রহণ মানে তারা তাদের কাছে রিচ করেনি, তাদেরকে মানে কন্ডিশন ছিল এটাই যে আপনি বা আপনার পরিবারের কেউ কি হেলথ কেয়ারের সাথে জড়িত, মানে আপনারা কি কেউ মেডিকেল প্রফেশনালস, যদি বলতো হ্যাঁ তাহলে হয়তো তার কাছে প্রশ্নইটা দেয়নি তারা। কারণ কি, এখন কথা হচ্ছে এই পার্টিকুলার গ্রুপ অফ পিপলদেরকে কেন এক্সক্লুড করা হয়েছে সেটাও বলে দিয়েছে, বিকজ অফ কনসার্নস দ্যাট দে ওয়ার এক্সপ্রেসিং স্ট্রেসেস মাচ গ্রেটার দ্যান দ্য জেনারেল পপুলেশন। সো তারা বলেই দিচ্ছে যে জেনারেল পিপলদের থেকে তারা অনেক স্ট্রেস নিয়েছে। এখন এই বিষয়টা আসলে আমরা জেনারেল পিপলরা জীবনেও বুঝবো না। কেন বুঝবো না? কারণ আমরা কোয়ারেন্টাইনে কি করেছি, আমরা খিচুড়ি রাখছি, আমরা মোরগ পোলাও রাখছি, আমরা জিলাপি বানাইছি, আমরা পিঠা বানাইছি, আমরা পুডিং বানাইছি, আমরা এভাবে এভাবে কোয়ারেন্টাইন কাটিয়েছি। আমাদের ঘরে খাবারের অভাব ছিল না, আমাদের ঘরের এন্টারটেনমেন্টের অভাব ছিল না। কিন্তু যেই মানুষগুলো দিনের পর দিন লাইভ ভাইরাসের সাথে কাজ করেছে, লাইভ ভাইরাসের সাথে, এবং এমন ভাইরাস যেটা হচ্ছে মানে মরণ ঘাতক, সরি আমার এক্সাক্ট বাংলাটা বলতে পারতেছি না, মরণঘাতী। হ্যাঁ মরণঘাতী, মানে once you get attacked then খবর আছে, হ্যাঁ মৃত্যু ছাড়া আর কোনো অবস্থায় নাই। আমরা দেখেছি কত ইয়াং মানুষ, কত তরতাজা মানুষ পর্যন্ত মারা গেছে। এবং উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিপ কন্ডোলেন্স আমি বলতে চাই যে আমার বড় মামা, আমার মেজো মামা কিন্তু কোভিডে মারা গেছেন এই লাস্ট রমজানে। সো 10th রমজানে আমার মামা মারা যান। উনি
প্রায় 7 দিন হসপিটালে সাস্টেইন করেন এবং আমরা ওনার মৃত্যুর পরেও ওনাকে দেখতে পারি নাই, কারণ যেহেতু উনি কোভিডে মারা গেছেন এবং উনি কোভিড সাসপেক্টেড ছিলেন। পরে যখন টেস্ট করানোর পরে ওনার মানে কোভিড পজিটিভ দেখা গেল, তো উনি যেহেতু কোভিডেই মারা গেছেন, ওনাকে লাস্ট আমরা মানে আমরা দেখতেই পারি নাই। উনি যখন হসপিটালাইজ তখনও দেখতে পারি নাই, উনি যখন মারা গেলেন আমরা শুধু খবর শুনছি যে উনি মারা গেছে। এরপরে ওই কোভিড ইউনিট থেকে ওখান থেকে এভাবে দাফনের ব্যবস্থা করছে। লাস্ট যে দেখা, একটা বার যে লাস্ট দেখে মানুষ যে ওকে আমি দূর থেকে অ্যাটলিস্ট দেখলাম, বা উই ওয়ার নট অ্যালাউড। শুধু আমরা না, তার পরিবার মানে আমার মামার আমার যে মামি, আমার যে ভাইয়ারা, তারা পর্যন্ত অ্যালাউড ছিলেন না। সো যাদের গেছে তারা হচ্ছে বুঝে, আর যারা এই ব্যাপারগুলো নিয়ে ডিল করছে তারা হচ্ছে বুঝে। সো সিম্পলি ধরেন আপনার ভাই বা আপনি নিজে একজন ডাক্তার, আপনি ডাক্তার হলে আপনি তো শুধু আপনাকে নিয়ে চিন্তা করতেছেন যদি আপনি আনম্যারিড হন। যারা ম্যারিড চিন্তা করেন, ধরেন আপনার মা একজন নার্স, যাকে হসপিটালে রোজ যেতে হচ্ছে, কিছু করার নাই, তাকে যেতে হচ্ছে, না হলে তার চাকরি থাকবে না। শুধু চাকরি না, তাকে ফাইন করা হবে, তার ক্যারিয়ারের এটা একটা মানে খারাপ দিক যদি সে এই ভয়ে না যায়, কারণ ডাক্তার বা ফ্রন্টলাইনার যারা আছেন তাদের ভয় পেলে চলবে না। সো এই যে তাদের সবকিছু মিলিয়ে যে একটা মানসিক অবস্থা, এবং আই নো আ পারসন, আপনারা বোধহয় অনেকেই জানেন, শুদ্ধ এম তৌসিফ একটা ছেলে আছে। সো শুদ্ধর মা কিন্তু মানে এরকম যে উনি হচ্ছেন একজন হেলথ প্রফেশনালস, এবং শুদ্ধ মাঝখানে যখন এই যে কোয়ারেন্টাইন চলে, তো ও একবার খুব আপসেট হয়ে মানে এত ফ্রাস্ট্রেটেড, ও এতটা ডাউন মেন্টালি, যে ও শেয়ার করেছিল আমাকে যে আপু আমরা দুটো ভাই বোন, আমাদের বাবা নাই, আমাদের বাবা মারা গেছেন ক্যান্সারে। মানে আমি, আমার বোন, আমার মা হচ্ছে মানে এরকম হেলথ প্রফেশনাল। সো আমরা দুটো ভাই বোন হচ্ছে ঘরে চুপচাপ বসে থাকি। আমার মা কখনো আসে, কখনো আসতে পারেন না বাসায়, এবং যখন আসেন বা আমার মা থাকেন হসপিটালে, আমরা 24টা ঘন্টা আমরা টেনশনে থাকি যে কখন না জানি মা আক্রান্ত হয়ে যান, অসুস্থ হয়ে যান, আর না জানি আমরা আমার মাকেও হারিয়ে ফেলি। এবং ওদের কিন্তু কোভিড টাইম একদমই ভালো ছিল না। সো আপনার আমার মতো কিন্তু জেনারেল পিপলদের মতো তাদের সময়টা ছিল না। দে ফার্স্ট মাচ স্ট্রেসড টাইম। সো এই কারণে যেহেতু যখন আপনি স্ট্রেস, তখন তো আপনার লেজার বলতে কিছু নাই। তারা কিন্তু এখানে লেজার টাইমটা কিভাবে বিফোর কোয়ারেন্টাইন এন্ড আফটার কোয়ারেন্টাইন কিভাবে লেজার টাইম কাটাইছে সেটা নিয়ে তারা স্টাডি করছে। এখন যাদের লেজারই নাই, অবসর কিভাবে কাটান? ভাই আমি তো অবসরই না, আমি তো 24 ঘন্টা মানে প্যানিক, আমি তো 24 ঘন্টা অ্যাংজাইটির মধ্যে আছি, আমি তো 24 ঘন্টা স্ট্রেসের মধ্যে আছি। সো এটা হচ্ছে প্রথম কথা। এখন সেকেন্ডলি কি বলছে, দ্য রিসার্চ ফোকাসড অন ইয়াং পিপল। সো প্রথমে কথা হচ্ছে যে আমি কাদেরকে বাদ দিলাম এটা বলছে, এরপরে বলছে যে রিসার্চটা হচ্ছে ইয়াং পিপলদের উপরে ফোকাস করেছে, মানে 90 থেকে 30 ইয়ার্স ওল্ড, হু কুড ইজিলি অ্যাক্সেস দ্য কোয়েশ্চেনিয়ার। এটা কারণটা ছিল কি, যে তাদেরকে ইজিলি অ্যাক্সেস করা যেত, and may normally go out for leisure often and are more prone to suffer frustration and boredom. সো দেখা যাচ্ছে যে বিফোর কোয়ারেন্টাইন যদি আমি ধরি, যে তারাই মূলত মানে ঘর থেকে বের হয় লেজার টাইমে, লাইক আপনি যদি আফটারনুন ধরেন বা সন্ধ্যাবেলাটা ধরেন, তারাই মূলত ঘরে টরে বের হয়। তার সাথে 30-এর পরে যারা, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ম্যারিড থাকে, অনেকেই বাসায় সময় দেয়, টুকটাক হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, কোর্স, স্টাডি, এইগুলোর মধ্যে চলে যায়। সো ইয়াং পিপলদেরকে বেছে নেওয়ার অনেকগুলো কারণ আছে, সেগুলো বলছে। Thirdly, the respondents who received visitors at home during quarantine were excluded. দেখেন, তার মানে রেসপন্ডেন্ট যারা হচ্ছে কোয়ারেন্টাইনে ভিজিটরদেরকে রিসিভ করেছে, মানে ধরেন আপনার বাসায় কোয়ারেন্টাইন চলছে, এর মধ্যে আপনার বাসায় গেস্ট আসছে, এরকম যারা ছিল তাদেরকেও আবার এই কোয়েশ্চেনিয়ারের আওতায় আনা হয়নি। ফোর্থলি, দ্য রেসপন্সেস দ্যাট টুক লেস দ্যান 3 মিনিট টু কমপ্লিট ওয়ার অলসো এক্সক্লুডেড। কেন? সিন্স ইট ওয়াজ জাস্ট ইম্পসিবল টু কমপ্লিট দ্য এন্টায়ার কোয়েশ্চেনিয়ার অ্যাকুরেটলি ইন দ্যাট ফ্রেম টাইম। সো তারা একটা এস্টিমেশন করে রেখেছে যে এটা মানে এটা রেসপন্স করতে ভালো মতো যদি পড়ে সে যদি উত্তর দেয়, তাহলে মিনিমাম তার 6 to 7 মিনিটস লাগবে। সেখানে যদি সে 3 মিনিটের কম সময় বা 3 মিনিটের মধ্যে যদি সে এটা রেসপন্স করে থাকে, এটা ফর্ম জমা দিয়ে থাকে, তার মানে হচ্ছে সে এটা ভালো মতো কমপ্লিট করে নাই, তাহলে এদেরকে হচ্ছে বাদ দিয়েছে।
This exclusion criteria resulted in a total sample size of 284. তার মানে এই যে প্রথমে বলছে যে অ্যাকচুয়াল স্যাম্পল সাইজটা কত ছিল, দেখেন অরিজিনাল বলছে যে অরিজিনাল স্যাম্পল সাইজটা ছিল 538, মানে অরিজিনালি হচ্ছে 538 জনের কাছ থেকে টোটাল তারা রেসপন্সেস কালেক্ট করতে পেরেছিল, কিন্তু এই যে এক্সক্লুশন করতে করতে নানান ইয়েতে বাদ দিতে দিতে ফাইনালি একটা আমরা কতজন পেলাম, 284 জন। তার মধ্যে 284 জনের মধ্যে 40.3% ছিল হচ্ছে মেন এবং 59.7% ছিল ফিমেল। The sample included some individuals going out for essentials. This adjustment to strict quarantine was ignored after a student t-test revealed no significant difference between those who made essential trips and those who did not. So এখানে বলছে ওকে, স্টুডেন্টদের মানে এদের মধ্যে যারা রেসপন্ডেন্ট গ্রুপ, যেহেতু 19 থেকে 30 বলছে, বেশিরভাগই এদের মধ্যে স্টুডেন্টই থাকবে। সো স্টুডেন্টদের একটা টি টেস্ট করানো হয়েছে। আচ্ছা, টি টেস্ট, তারপরে ভি টেস্ট, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আরো কয়েক রকমের টেস্ট থাকে, কাই স্কয়ার করা হয় বা এরকম। সো কিছু টেস্ট আছে, সেগুলো কোনটা কোন পারপাসে ব্যবহৃত হয় সেটা আমরা একটু মানে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল ভার্সনে যাব এটা আরেকটা ডিসকোর্স, সো আমরা এটা একটু স্কিপ করে যাই। মানে আমরা ধরে নিই যে এটাও আরেকটা ক্রাইটেরিয়া যার মাধ্যমে হচ্ছে ইনক্লুশন বা এক্সক্লুশন হয়েছে। আচ্ছা, এখন দেখি মেথডের মধ্যে আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মেজার, মানে পদ্ধতিটা কি। আচ্ছা, a hierarchy of subjective well-being evaluation was designed according to the multifold therapeutic effects of leisure activities and the multifaceted concept of well-being. Self-evaluation encompassed overall satisfaction of life and 3 other specific aspects, including mental, functional, and social domains. Okay, overall well-being measured an overall assessment of living in quarantine, including the impact of the absence of out-of-home activities. আচ্ছা, এখানে যেটা বলছে যে কি কি বিষয়গুলোকে তারা মানে এখানে বলছে যে কি কি বিষয়গুলোকে তারা মানে একসেপ্ট করেছে, কি কি বিষয়গুলোকে কোন কোন মানে কয়েকটা স্পেসিফিক আসপেক্টে তারা যে মানে আমরা তো অনেকগুলো রেসপন্স পেলাম, অনেক ভাবে রেসপন্স পেলাম, আমাদের পুরো ওভারঅল কোয়েশ্চেনিয়ারটা যেহেতু ডেমোগ্রাফিক ইনফরমেশন যদি বাদ দেয় তারপরেও 3টা মেইন সেকশন ছিল। সো এখানে কিছু আছে যে সোশ্যাল ডোমেইনে কোয়েশ্চেন ছিল, ফাংশনাল ছিল, মেন্টাল ছিল। তো এই যে এই মানে কোয়েশ্চেন গুলোকে, সেগমেন্ট গুলোকে আলাদা আলাদা করেছে। আবার ধরেন আমরা আউট অফ হোম অ্যাক্টিভিটিস মানে এগুলোকে আলাদা করেছে, এগুলোর প্যাটার্ন খুঁজে বের করেছে, ইনডোর অ্যাক্টিভিটিস এর প্যাটার্ন খুঁজে বের করেছে, এবং এগুলো কোনটার সাথে কোনটার মেন্টাল ওয়েলবিং এর কিরকমটা সম্পর্ক এরকম মানে এটা বের করার জন্য হচ্ছে তারা এই এই মানে ব্যাপারগুলোকে মানে আলাদা করেছে, সেপারেট করেছে, সেকশন করেছে। আচ্ছা, এই যে বলছে যে মেন্টাল ওয়েলবিং ডিউরিং দ্য কন্ডিশনস অফ এলেনটা পড়ছি, mental well-being during the conditions of rapid coronavirus spread measured negative feelings including fear, anger, depression, anxiety and desperation. So এটা কিন্তু খুব কমন একটা বিষয় ছিল যে র্যাপিড করোনা ভাইরাস স্প্রেডের সময় মানুষের মধ্যে বেশিরভাগই এই নেগেটিভ ফিলিংস গুলো বেশি কাজ করেছে। সো এই কারণে দেখা যাচ্ছে যে মেন্টাল ওয়েলবিং এর সাথে লেজারের কিরকম সম্পর্ক, বা যারা লেজার অ্যাক্টিভিটিস করতে পেরেছে মানে কোয়ারেন্টাইনে ইন হাউস লেজার অ্যাক্টিভিটিসে যারা ইনভলভ ছিল, তাদের মেন্টাল ওয়েলবিংটা তারা এই কারণেই মেজার করেছে। মানে এখানে হচ্ছে সম্পূর্ণভাবে র্যাশনালাইজ করছে স্টাডিটাকে, বিভিন্ন আসপেক্টে ব্যাখ্যা করে হচ্ছে তারা স্টাডিটাকে র্যাশনালাইজ করছে। ওকে, তারপর বলছে ফাংশনাল ওয়েলবিং ফোকাসড অন
এই যে ওয়েলবিং আমরা বলছি, ফাংশনাল ওয়েলবিং মানে কিছু করে দেন ওয়েলবিং মানে ভালো থাকা, কিছু করে যে ভালো থাকাটা, এটা ফোকাস করেছে অন ডুইং, মানে কিছু করার মধ্য দিয়ে। ধরেন আপনারও লেজার টাইম ছিল, কিন্তু আপনি লেজারে কিছু করতেন না। যখন কোয়ারেন্টাইনে আপনি বাসায়, বিকাল টাইমটা আপনি কিছুই করতেন না, লিটারালি কিছুই না, না গাছে পানি ঢেলতেন, না গান শুনতেন, না ক্রাফটিং করতেন, না বই পড়তেন, আপনি লিটারালি কিছুই করতেন না। আপনি শুধুই বসে থাকতেন, অথবা আপনি ফ্রাস্ট্রেটেড হতেন, অথবা আপনি বলছেন হয়তো যে আপনি কিছু করতেন না, বাট আপনি মোটামুটি ভালো ছিলেন। সো এখানে বলছে যে ফাংশনাল ওয়েলবিং হচ্ছে ফোকাস করেছে ডুইং এর উপর ইনস্টেড অফ বিং। লাইক আমরা অনেক সময় বলি ঠিক আছে আছি মোটামুটি, আমি কিছু করিনি বাট আমি ভালো ছিলাম, আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম না। সো বিং এর উপরে তারা ফোকাস করেনি, তারা ফোকাস করেছে ডুইং এর উপরে। এটার কারণ কি, যে লেজারের ডুইং এর উপর এটা ফোকাস করেছে বিকজ অফ দ্য পসিবল সেলফ ডিটারমিনেশন এন্ড সেলফ এক্সপ্রেশন বেনিফিটস ফ্রম লেজার। যখন আপনি লেজারে ইনভলভড হন, এগুলো আসলে লেজার স্টাডিজ এর থিওরিটিক্যাল কথাবার্তা, মানে লেজার যে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, একটা মানুষের সাইকোলজিক্যাল, মেন্টাল, ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য কতটা গুরুত্বপূর্ণ, ওই বিষয়গুলোই কিন্তু এখানে থিওরিটিক্যাল আসপেক্টে মানে বলছে। আমি বলতে পারতেছি এই কারণে, কারণ বর্তমানে আমি যে স্টাডিটা করতেছি ওটা লেজার নিয়ে, এই কারণে আমাকে লেজার নিয়ে অনেক পড়তে হয়েছে, এই জন্য কিছুটা বুঝতে পারছি। লেজারের সাথে আপনার সেলফ ডিটারমিনেশন এবং সেল এক্সপ্রেশনের বেনিফিটের সাথে, মানে বেনিফিট, এই বিষয়গুলো খুব ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য বলছে যে তারা কি কি বিষয়গুলো নিয়েছে। আচ্ছা, আমরা একটু এরপরে চলে যাই। এখানে অনেক অ্যানালিটিক্যাল কথাবার্তা বলেছে। তারপর হচ্ছে টু টাইপস অফ লেজার অ্যাক্টিভিটিস ওয়্যার মেজার্ড। এখানে দুই ধরনের লেজার অ্যাক্টিভিটিস কে মেজার করা হয়েছে, একটা হচ্ছে আউট অফ হোম লেজার বিফোর কোয়ারেন্টাইন এন্ড ডোমেস্টিক লেজার ডিউরিং কোয়ারেন্টাইন। আচ্ছা, আউট অফ হোম লেজার রিফার্স টু দোজ, এখানে দেখেন ওরা বলে দিচ্ছে এখন আউট অফ হোম লেজার বলতে এখানে কি বোঝাচ্ছে, সেই বিষয়গুলো এখানে ওরা এক্স্যাক্টলি টু দি পয়েন্ট বলে দিয়েছে। ধরেন আপনি যদি বলেন যে মেন্টাল ওয়েলবিং, আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে মেন্টাল ওয়েলবিং বলতে আপনি কি বুঝান। সো এরকম করে যে আউট অফ হোম লেজার আমি বারবার বলছি, আউট অফ হোম লেজার বলতে তো যে কেউ যে কোনো কিছু বুঝাতে পারে। সো এখানে ওনারা এক্স্যাক্টলি কি রেফার করছে। তারপর হচ্ছে ডোমেস্টিক লেজার ডিউরিং কোয়ারেন্টাইন, এটা বলতে আপনি ডোমেস্টিক লেজার বলতে আপনি কি বুঝাচ্ছেন, এই জিনিসগুলো এখানে স্পেসিফিক করবে। যদি এগুলোর সাথে ম্যাচ করে তাহলে হচ্ছে সেই ডাটাগুলো ওরা কাউন্ট করবে, যদি ম্যাচ না করে তাহলে কাউন্ট করবে না। সো এই ব্যাপারগুলো বলেছে। তারপরে হচ্ছে সরাসরি রেজাল্টে চলে গেছে। তাহলে দেখেন এই স্টাডিটা কি ব্যাপার, এটাকে এখন এই স্টাডিটা আমরা দেখছি যে তুলনামূলক শুধু মেজার এবং ডেটা কালেকশন, মানে তারা ডেটা কি উপায়ে কালেক্ট করেছে শুধু ওটা বলেছে, এবং এখানে কিছু ডেফিনেশন ওরা দিয়েছে যে 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 টার্মগুলো ওরা ব্যবহার করেছে, আউট অফ হোম লেজার, তারপর ডোমেস্টিক লেজার, এই ব্যাপারগুলোকে ওরা ক্ল্যারিফাই করেছে এবং কি করেছে, কাদেরকে নিয়েছে কাদেরকে নেয়নি, ইনক্লুশন এক্সক্লুশন এখানে একটা ব্যাপার ছিল, এবং ডাটাটাকে কিভাবে ইভালুয়েট করেছে সেটা সম্পর্কে কিছুটা বলেছে, খুব একটা স্পেসিফিক্যালি ওরা বলেওনি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবে আলোচনা হলো। আমরা এর পরের এক্সাম্পলটায় চলে যাই। এটা হচ্ছে আমাদের একজন স্যারের একটা কাজ, মাহবুব আলম প্রদীপ স্যারের। উনি হচ্ছেন ইমার্জেন্সি এডুকেশন নিয়ে কাজ করেছেন রোহিঙ্গা পিপলদের উপরে। সো আমরা দেখি যে তার কাজটায় উনি কি করেছেন। ওনারটা দেখবেন যে আরো মানে ডিটেইল বলছে। আরেকটা কথা বলি, আপনারা খেয়াল করবেন যে বুক চ্যাপ্টারে, এটা কিন্তু একটা বুক চ্যাপ্টার, এক্সাম্পল 2 হচ্ছে একটা বুক চ্যাপ্টার। বুক চ্যাপ্টারে একভাবে বলেছে বিষয়গুলো, এবং যখন জার্নাল আর্টিকেল সেখানে আরেকভাবে বিষয়গুলো বলা। মেথোডোলজিতে দেখেন বোঝাই যাচ্ছে যে উনি এখানে প্রাইমারি ডাটা নিয়ে কাজ করেছেন।
আচ্ছা, আমি কি সামহাউ ডিসকানেক্টেড হয়ে গেলাম? কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। না না আপু, আপু শোনা যাচ্ছে। না, না আমি আপু মোবাইল, ঠিক আছে। আমার মোবাইলে অল্প একটু চার্জ আছে, আমি মোবাইল থেকে জয়েন মানে মোবাইলের নেট দিয়ে জয়েন করেছি, তো বারবার ফোন আসতেছে, তো আমি ভাবলাম যে সামহাও আবার আমি কানেকশন হারিয়ে ফেললাম কিনা। এখানে আপু একটু দেখি। আপু কোয়ালিটেটিভেরও একটা দুইটা স্যাম্পল নিয়ে আলোচনা করলে maybe হ্যাঁ শিওর, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ওই স্যাম্পল গুলো নিয়েও আমরা আলোচনা করব। মেথোডোলজি পার্টটা আমি খুবই গুরুত্ব দিয়ে তোমাদেরকে একটু দেখাবো। ওকে, এখানে প্রাইমারি ডাটা এই কথাটাকে হাইলাইট করেছে কেন? করেছে এই কারণে যে স্যার হচ্ছে প্রাইমারি ডাটা জেনারেট করেছে। সো উনি কিভাবে জেনারেট করলো? যখন প্রাইমারি ডাটা নিচ্ছ বা জেনারেট করছো, বিশেষ করে কোনো স্পেসিফিক গ্রুপ অফ পিপলদের কাছ থেকে বা একাধিক গ্রুপ অফ পিপলের কাছ থেকে, কিভাবে নিলা, কাদেরকে নিলা, তুমি কিন্তু বলতে পারবে না যে আমি রোহিঙ্গাদের উপর একটা কাজ করেছি। রোহিঙ্গা ইটস আ পপুলেশন, রোহিঙ্গা পপুলেশনকে অনেক ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়। সো রোহিঙ্গা পপুলেশনকে আমি রোহিঙ্গাদের, তুমি নিশ্চয়ই পুরা এই 10-11 লাখ রোহিঙ্গার উপরে কাজ করতে পারো না, মানে পারো না বলতে সম্ভব না। সো শুধু কি সম্ভব, গভর্নমেন্টের কাছে সম্ভব যদি তারা সেন্সাস করে। কিন্তু তোমার আমার একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে বা একটা ইউনিভার্সিটির টিচারও যদি হয়, তার পক্ষে এই এত বড় একটা জনগোষ্ঠীর উপরে কাজ করা সম্ভব না। তাহলে তোমার এই পপুলেশনকে তারা হচ্ছে গ্রুপে ভাগ করে। যেমন তুমি রোহিঙ্গা উইমেনদের উপরে কাজ করছো, উইমেন হলেও সেটা কোন এজ গ্রুপের উইমেন, তুমি কাদেরকে উইমেন বলছো, এগুলো স্পেসিফিক বলে দিতে হবে। সো আবার যদি তুমি গার্লসদের উপরে কাজ করো, রোহিঙ্গা গার্লস, সো এখানে বাংলাদেশে যারা আসছে এই রোহিঙ্গা ক্যাম্পে থাকছে, গার্লস বলতে তুমি কোন থেকে কত বছর বয়সী গার্লসদেরকে, মানে মেয়েদেরকে গার্লস বলছো তোমার ভাষায়, তোমার এই আর্টিকেলে কত থেকে কত বছর বয়সী মানুষদেরকে তুমি গার্লস বলছো, এইটা হচ্ছে তোমাকে বলে দিতে হবে। তারপর গার্লসদেরকে নিয়ে তোমার এই স্টাডিটা কেন, সো এই বিষয়গুলো বলতে হয়। আমরা একটু দেখি স্যার কি লিখেছেন। The researcher reached the respondents nominated by the BRAC NGO. এই যে এখানে কিন্তু আবার মানে প্যাসিভে বলেনি, অ্যাক্টিভেই বলেছে, কিন্তু থার্ড পারসনে বলেছে, বলেনি যে আই রিচড দ্য রেসপন্ডেন্টস, এরকম বলেনি, বলেছে যে দ্য রিসার্চার রিচড দ্য রেসপন্ডেন্টস নমিনেটেড বাই দ্য ব্র্যাক এনজিও। এখন দেখেন প্রথমেই কিন্তু একটা রেশনাল কথা বলে দিল, একটা রেশনালিটি দিয়ে দিল, একটা ভ্যালিডিটি দিয়ে দিল যে আমাদের যে রেসপন্ডেন্ট সে রেসপন্ডেন্টদের নমিনেট করেছে কে? নমিনেট করেছে ব্র্যাক এনজিও। এখন আপনার কথা হচ্ছে যে আপনি রোহিঙ্গা গার্লসদেরকে টার্গেট করছেন, ফাইন। আপনার যদি 10 লাখ 15 লাখ রোহিঙ্গা হয়, ধরলাম আপনার 12 লাখ রোহিঙ্গা, হ্যাঁ, সো 12 লাখ রোহিঙ্গা যদি হয়, মানে 12 লাখ থেকে কিন্তু কম না রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা। সো 12 লাখ রোহিঙ্গা যদি হয়, তাহলে গার্লস কতজন ওখানে? আপনি যদি ধরেন যে টিল 17 বা 18 বছর পর্যন্ত আপনি গার্লস হিসেব করবেন, 8 থেকে 18 বছর পর্যন্ত আপনি গার্লস হিসেব করবেন, এরকমটা যদি আপনি হিসেব করেন, তাহলে আপনি চিন্তা করেন যে 1/5 পপুলেশনও কি গার্লস না? তাহলে 12 লাখের 5% কত? 12 লাখের হচ্ছে 1/5 কত হয়? তো এত আপনার পক্ষে কি, তাহলে আমরা যদি ধরি যে 12 লাখের 1/5 2 লাখ, আপনার পক্ষে কি 2 লাখ পপুলেশনকে স্টাডি করা পসিবল, রিচ করা পসিবল? আপনি কি খুঁজে খুঁজে বের করে এদেরকে পারবেন? জীবনেও পসিবল না। তার মানে আপনার এই রেসপন্ডেন্টদের থেকেও, আপনি রোহিঙ্গা গার্লস বলছেন, রোহিঙ্গা অ্যাডোলেসেন্স বলছেন, রোহিঙ্গা স্কুল গোয়িং গার্লস বলছেন, স্কুল গোয়িং গার্ল বলে কিন্তু আরো ভাগ করে দিচ্ছেন, কারণ রোহিঙ্গাদের গার্লসরা সবাই হচ্ছে স্কুলে যাচ্ছে না। তো এদের মধ্যে যারা স্কুল গোয়িং, আপনি তাদেরকে নিয়ে কাজ করছেন, তো তারপরেও কিন্তু এদের সবাইকে পসিবল না। তার মানে এই রেসপন্ডেন্টদেরকে ফিক্সড করে দিয়েছে, এটা নমিনেট করেছে ব্র্যাক এনজিও। সো তারা কোনো একটা পদ্ধতিতে তারা কাজটা করেছে। এখন এই কথাটা বলে রাইটার কিন্তু পার পেয়ে গেল। সো আপনাদেরকে যখন আপনার সুপারভাইজার এই বিষয়গুলো ঠিক করে দিবেন,
তখন হচ্ছে এই বিষয়গুলো সুপারভাইজার খুব ভেবেচিন্তে এই কাজগুলো করে দেন। উনি অনেক ক্যালকুলেশন করে উনি এই কাজগুলো করে দিবেন। আর আপনি যদি কোনো জায়গা থেকে ফান্ড পান তখন ওরাই আপনাকে গাইড করবে যে মিনিমাম আপনাকে 2000 রেসপন্ডেন্ট ম্যানেজ করতে হবে, মিনিমাম 5000 রিচ করতে হবে, এগুলো ওরাই বলে দেয়। আচ্ছা, the researcher reached the respondents nominated by the BRAC NGO. Balukhali Camp 2 in Ukhia Upazila in Cox's Bazar was chosen as the study area. ওখানে ক্যাম্প আছে কম হলো 17টা। সো 17টা ক্যাম্প থাকলে আপনার পক্ষে জীবনও একটা বিশাল বিশাল ক্যাম্প। সো আবার দেখেন বালুখালী ক্যাম্প 2 মানে বালুখালীতে আবার হয়তো কয়েকটা ক্যাম্প। সো আপনি কোন পার্টিকুলার জোনের কোন পার্টিকুলার ক্যাম্পে একটা এন্টায়ার ক্যাম্প যদি আপনি মানে টার্গেট করতে পারেন, একটা এন্টায়ার ক্যাম্পের যদি নিতে পারেন, ধরেন এই পার্টিকুলার ক্যাম্পে 17টা ক্যাম্প আছে, আপনি চিন্তা করেন 17টা ক্যাম্পে 12 লাখ মানুষ যদি থাকে তাহলে একটা ক্যাম্পে কত, নিয়ারলি 1 লাখ পিপল। তার মানে আপনি এই 1 লাখ পিপলের মধ্যে আপনি যারা গার্লস আপনি তাদেরকে টার্গেট করছেন, তাহলে ওখানে কম হলেও আরো কতজন 20,000 মেয়ে হয়ে যাবে সেখানে। সো 20,000 হলে আপনি আপনার পক্ষে তখনও কিন্তু এটা খুব কঠিন। তো যাই হোক আমরা দেখি যে উনি কিভাবে কাজটা করেছেন। দেখেন কতটা স্পেসিফিক হয়, কতটা স্পেসিফিক। আমি রোহিঙ্গা বলে উড়ায় দিলে হবে না। রোহিঙ্গাদের মধ্য থেকে আমার যে রেসপন্ডেন্টস তারা নমিনেটেড হয়েছে ব্র্যাক এনজিও থেকে, এবং আমি কোথায় কাজটা করেছি, আমি বালুখালী ক্যাম্প 2 তে কাজটা করেছি, উখিয়া উপজেলা কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে ক্যাম্প নম্বর 2 তে আমি কাজটা করেছি, এবং এটাতে কাজ করেছি। এটা হচ্ছে স্টাডি এরিয়া হিসেবে চুজ করা হয়েছিল বিকজ, কারণ কি, কারণ এখানে উনি 3টা দেখিয়েছেন, 3টা কারণ দেখিয়েছেন। আপনার যদি এরকম একাধিক কারণ থাকে আপনি এরকম 1 2 3 করে করে আপনি লিখতেন। Because more than 30,000 newly arrived Rohingya refugees are living in this makeshift settlement. এখানে হচ্ছে তার মানে অন্যান্য এরিয়া ক্যাম্পগুলো থেকে এটা হয়তো তুলনামূলক একটু ছোট। এখানে নিয়ারলি মানে এখানে অনলি 30,000 রোহিঙ্গা পিপল হচ্ছে বসবাস করে। সো এটা একটা মেকশিফট ক্যাম্প, এই কারণে হচ্ছে এই ক্যাম্পটা নেওয়া হয়েছে, কারণ এখানে স্টাডি পপুলেশন তুলনামূলক একটু কম। 2 নম্বর হচ্ছে the government of Bangladesh has allowed and relegated the provision of EE to a number of INGOs and NGOs to the educational facilities for Rohingya refugee children in this makeshift settlement. তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি এই ক্যাম্পে ভিজিট করবেন, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি পারমিশন। সো আপনি যদি পারমিশনই না পান তাহলে আপনি কাজটা কিভাবে করবেন? তাহলে আপনাকে যে পারমিশন এই ক্যাম্পের জন্য দেওয়া হয়েছে এটাও আরেকটা লজিক্যাল কারণ হতে পারে যে আমি 2টো ক্যাম্প টার্গেট করেছিলাম, 2টো ক্যাম্প রিচ করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি, আমি একটা ক্যাম্প রিচ করেছি। তো আপনি আরেকটা যে পারেন নাই এটা হচ্ছে বলার দরকার নাই, আপনি একটা ক্যাম্প আপনি এই ক্যাম্পটাই করেছেন, কারণ কি এই ক্যাম্পে আপনি অ্যালাউড ছিলেন, এবং এই ক্যাম্পে অন্যান্য এনজিও আইএনজিও তারাও হচ্ছে এডুকেশনাল ফ্যাসিলিটি নিয়ে কাজ করে। আচ্ছা, so among the NGOs, BRAC has 64 learning centers in Balukhali Camp 2. দেখেন কাজটা যেহেতু উনি BRAC এর সাথে কাজটা করছেন, তার মানে এখানে ব্র্যাকের বালুখালী ক্যাম্প 2 তে ব্র্যাকের শুধুমাত্র ব্র্যাকের মানে অনেকগুলো এনজিও ওখানে কাজ করছে, শুধুমাত্র ব্র্যাকেরই 64টা লার্নিং সেন্টার আছে এই অনলি বালুখালী ক্যাম্পে। তার মানে কি অন্যান্য ক্যাম্পগুলোর তুলনায় এই ক্যাম্পে ব্র্যাকের আধিপত্য একটু বেশি। আপনার এটাও আরেকটা কারণ হতে পারে, কারণ যেহেতু আপনার কাজটা ব্র্যাকের সাথে বা ফান্ডিং হয়তো ব্র্যাক দিয়েছে। নাম্বার 3, rationality number 3, the researcher had easier access to respondents in comparison to other camps and makeshift settlement. অন্যান্য ক্যাম্প এবং makeshift সেটেলমেন্টের থেকে এই ক্যাম্পে রিসার্চারের অ্যাক্সেসটা ইজিয়ার ছিল। ইজিয়ার ছিল কি কি কারণে সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে, যে গভর্নমেন্ট এই ক্যাম্প এই মেকশিফট ক্যাম্পটাতেই হচ্ছে অন্যান্য এনজিওদেরকে অ্যালাউ করে, আবার এনজিওর ব্র্যাক এনজিওর হচ্ছে 64টা মানে হচ্ছে লার্নিং সেন্টার এই ক্যাম্পটাতেই আছে। সো সবকিছু মিলিয়ে হচ্ছে তার এই ক্যাম্পটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল। আচ্ছা, এরপর বলছে তো এটা গেল হচ্ছে আপনার মূলত টার্গেট এরিয়া মানে স্টাডি এরিয়া এবং স্টাডি পপুলেশন রিলেটেড সে একটা প্যারা লিখেছে। এরপরে আমরা দেখি যে সে তার কোশ্চেনের প্যাটার্ন, মেথডটা, ডাটা কালেকশন এগুলো নিয়ে হচ্ছে কি বলেছেন। বলেছেন an open-ended questionnaire was developed in order to address the research questions of this study. সো একটা ওপেন-এন্ডেড কোশ্চেনিয়ার হচ্ছে ডেভেলপ করা হয়েছিল এবং প্রাইমারি ডাটা ওয়াজ কালেক্টেড থ্রু সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউজ। তো উনি
ওপেন এন্ডেড মানে উনি কিন্তু সার্ভে করেননি, উনি হচ্ছে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ করেছেন এবং সেটার জন্য একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেনিয়ার উনি ডেভেলপ করেছেন। এবং সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ করেছেন, আর কি করেছেন, কি ইনফরমেন্ট ইন্টারভিউ করেছেন, যেটাকে আমরা KII বলি। আর কি করেছেন, ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন। তার মানে তার ডেটা কালেকশন মেথড ছিল তিনটা। সহজ কথায় তার ডাটা কালেকশন মেথড ছিল তিনটা। একটা হচ্ছে উনি সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ করেছেন, কি ইনফরমেন্ট ইন্টারভিউ করেছেন এবং ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন, যেটাকে আমরা FGD বলি। তিনটাই কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের মানে মেথড। ওকে, the questionnaire mainly focused on the practices of the EE policy for Rohingya refugee children in classrooms in learning center, the success of the EE policy। তার মানে কোয়েশ্চেনিয়ার গুলো আমার যে এই যে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ করেছি আমি, কি ইনফরমেন্ট ইন্টারভিউ করেছি, FGD করেছি, আমি যে তিনটা মেথডে আমি সবগুলোর জন্যই কিন্তু আমার কোয়েশ্চেনিয়ার ছিল। এই কোয়েশ্চেনিয়ার গুলো মানে কিসের উপর ফোকাস করে আমি কোয়েশ্চেন গুলো করেছিলাম, আমার কোশ্চেনিয়ারে কিসের উপর ভিত্তি করে আমি কোশ্চেন গুলো তৈরি করেছি সেগুলো বলছে। দ্য কোশ্চেনিয়ার মেইনলি ফোকাসড অন দ্য প্র্যাকটিসেস অফ দ্য EE পলিসি ফর রোহিঙ্গা রিফিউজি চিলড্রেন। EE হচ্ছে মানে এডুকেশন পলিসি আর কি। সো education policy for Rohingya refugee children in classrooms in learning centers। লার্নিং সেন্টারে যে ক্লাসরুম আছে সেখানে রোহিঙ্গা রিফিউজিদের এডুকেশন পলিসিটা কি সেটার উপরে ছিল। দ্য সাকসেস অফ দ্য EE পলিসি, সেই EE পলিসিটা কতটুকু সাকসেসফুল, দ্য লিমিটেশনস দ্যাট বোথ এডুকেশন প্রোভাইডার্স এন্ড রিসিভার্স ফেসড ইন লাইন উইথ দ্য EE পলিসি। এই যে একটা পলিসিতে পার্টিকুলার একটা পলিসিতে রোহিঙ্গা রিফিউজিদেরকে হচ্ছে রোহিঙ্গা চিলড্রেনদেরকে এডুকেশন দিচ্ছে, এই ক্ষেত্রে যারা এডুকেশন দিচ্ছে মানে এডুকেশন প্রোভাইডার এবং যারা এডুকেশন নিচ্ছে যারা রিসিভার, বোথ সাইডে পিপলরা কি ধরনের ব্যারিয়ার, কি ধরনের লিমিটেশন ফেস করছে সেগুলো নিয়ে হচ্ছে কোয়েশ্চেন গুলো ছিল। দ্য কোয়েশ্চেনিয়ার ওয়াজ গিভেন টু এডুকেশন প্রোভাইডার্স। দেখেন কোয়েশ্চেনিয়ার কিসের কোয়েশ্চেনিয়ার, এটা ইন্টারভিউর কোশ্চেন হতে পারে, এটা KII এর কোশ্চেন হতে পারে, এটা ফোকাস গ্রুপের কোয়েশ্চেনিয়ার হতে পারে। এখানে কিন্তু অথর মেনশন করেননি, কিন্তু বলছেন যে উনি কাদের কাদের কাছ থেকে উনি ডাটা কালেকশন করেছেন বলে দিচ্ছেন, কিন্তু কোশ্চেনিয়ার যাকে প্রোভাইড করা হয়েছে তারাই কিন্তু আমার রেসপন্ডেন্ট। তার মানে এই রিসার্চে অথরের রিসার্চারের রেসপন্ডেন্ট কারা ছিল। দ্য কোশ্চেনিয়ার ওয়াজ প্রোভাইডেড টু এডুকেশন প্রোভাইডার, 2 প্যারেন্টস অফ স্টুডেন্টস, 3 টিচার্স, 4 দ্য রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটেটর। তার মানে 4টা গ্রুপ অফ পিপলকে অথর রেসপন্ডেন্ট হিসেবে কাউন্ট করেছেন এবং এই 4টা গ্রুপ অফ পিপলকে মানে অথর হচ্ছে তাদের কাছ থেকে ডাটা কালেকশন করেছেন। কিভাবে, 3টা পদ্ধতিতে, একটা হচ্ছে KII, একটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ, আর একটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। এখন কাদেরকে নিয়ে কোনটা করেছে সেটা উনি পরের প্যারায় হয়তো বলবেন। The semi-structured interviews were conducted with 4 teachers of 2 learning center of BRAC। বোঝাই যাচ্ছে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ কাদেরকে নিয়ে করেছে, টিচারদেরকে নিয়ে করেছে। 2 বেঙ্গলি এন্ড 2 বার্মিজ টিচার, তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে। KII কাদেরকে নিয়ে করেছে, দ্য কি ইনফরমেন্ট ইন্টারভিউ ইনক্লুডেড দ্য টিম লিডার অফ দ্য এডুকেশন সেক্টর, দ্য প্রোগ্রাম অফিসার এন্ড 2 টেকনিক্যাল অফিসার্স অফ BRAC and 4 parents of Rohingya refugee children। So এই যে প্যারেন্টস, তারপর এডুকেশন প্রোভাইডার, এদেরকে নিয়ে হচ্ছে KII করেছে। 1 ফোকাস গ্রুপ ডিসকাশন তারা FGD করেছে একটা, কাদেরকে নিয়ে করেছে, was undertaken with 6 participants। These participants were 6 জন পার্টিসিপেন্টকে নিয়ে একটা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছে। সেই 6 জন পার্টিসিপেন্টদের কারা কারা ছিল, এখানে কারা বলতে কিন্তু আমি যদু মধু নাম বলতে পারবো না, লাইক কাউসার ছিল, তাহমিদ ছিল, উম্মে কুলসুম আপু ছিল, আকি আপু ছিল, আফ্রিদি ছিল, আমি কিন্তু এভাবে বলতে পারবো না। আমি বলতে পারবো কি সোশিওলজির একজন স্টুডেন্ট ছিল, নিউট্রিশনের একজন স্টুডেন্ট ছিল, পাবলিক হেলথের একজন স্টুডেন্ট ছিল, তারপরে হচ্ছে IR এর একজন টিচার ছিল, আমি এইভাবে বলবো, ঠিক আছে। সো ফোকাস গ্রুপ ডিসকাশন ওয়াজ আন্ডারটেকেন উইথ 6 পার্টিসিপেন্টস। 6 জন পার্টিসিপেন্ট নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশনটা করা হয়েছে। কারা ছিল, রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটেটরস অ্যাপয়েন্টেড বাই BRAC। কত স্পেসিফিক লিখে দিচ্ছে,
এই যে আপনি কোন রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটেটর কাদেরকে নিয়েছেন, এইটার অ্যাপয়েন্টমেন্টও হয়েছে ব্র্যাকের মাধ্যমে, হু ওয়ার্ক ইন দ্য ক্যাম্প অন আ ডেইলি বেসিস। তার মানে ফোকাস গ্রুপ ডিসকাশনটা কমপ্লিটলি হয়েছে যারা রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটেটর তাদেরকে নিয়ে, এবং এই 6 জন পার্টিসিপেন্ট হচ্ছে অ্যাপয়েন্টেড হয়েছে ব্র্যাকের মাধ্যমে। Data analysis was performed through conversation analysis. Conversation analysis হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের দুজন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছে, একটা মিনিট। কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা অ্যানালাইসিসের ওয়ান অফ দ্য রিনাউন্ড বা ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড হচ্ছে স্ট্রাকচার বা কমনলি ইউজড মেথড হচ্ছে এই কনভারসেশন অ্যানালাইসিস। এটা খুবই সহজ, আমরা যখন ডাটা অ্যানালাইসিস শিখবো কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ধরে তখন আমরা এই বিষয়গুলো দেখবো। সো কনভারসেশন অ্যানালাইসিসের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস, যে প্রাপ্ত ডেটা সেগুলো অ্যানালাইসিস করা হয়েছে। আচ্ছা, ইনফর্মড কনসেন্ট ওয়াজ অবটেইনড ফ্রম রেসপন্ডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। দেখেন যে আমি যে রেসপন্ডেন্টের কাছ থেকে, রেসপন্ডেন্ট মানে কারা, রেসপন্ডেন্ট মানে একটু আগে বললো যাদেরকে আমি কোশ্চেনিয়ার দিয়েছি। এখন এই যে আমি ইন্টারভিউ করব, এই যে আমি বিশেষ করে ইন্টারভিউর ক্ষেত্রে, ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে এবং কেআইআই এগুলোর ক্ষেত্রে, গ্রুপ ইন্টারভিউ এসবের ক্ষেত্রে আমার একটা ইন্টারভিউ, একটা ইনফর্মড কনসেন্ট লাগে, মানে একটা কনসেন্ট লেটার লাগে, একটা সম্মতিপত্র। আমি আগেই জানিয়ে দিব ওই ব্যক্তিকে যে অমুক তারিখে ওই সময়ে আমি আপনার ইন্টারভিউ করব এবং এই বিষয়ে আমি ইন্টারভিউ করব। এক্স্যাক্টলি কোশ্চেন গুলো হয়তো আমি বললাম না, বা টু সাম এক্সটেন্ট কোশ্চেনও হয়তো আমি তাকে বলে দিলাম, দেখায় দিলাম যে এই যে ভাই এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনিয়ার, এই যে এখানে দেখেন 6টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনাকে আমি করব এবং অমুক দিন আপনি আমাকে একটু সময় দিবেন। সে যদি প্রশ্ন দেখে তার কাছে মনে হয় যে এই প্রশ্নের উত্তর সে দিতে পারে, এই প্রশ্নের উত্তর দিলে তার জব যাবে না, এই প্রশ্নের উত্তর দিলে তার কোনো অসুবিধা নাই, সে দিতে পারে, তাহলে সে দিবে। সো তখন সে যদি কনসেন্ট দেয়, কনসেন্ট মানে সম্মতি, যদি সে কনসেন্ট দেয় অনলি দেন ইউ ক্যান আস্ক ফর ইউর রেসপন্সেস টু হিম। তো ডেটা অ্যানালাইসিসের মানে ডেটা কালেকশনের জন্য এই কনসেন্ট লেটারটা খুব গুরুত্বপূর্ণ। সো এখানে বলছে যে ইনফর্মড কনসেন্ট ওয়াজ অবটেইনড ফ্রম রেসপন্ডেন্ট ইন অর্ডার টু প্রিজার্ভ দেয়ার প্রাইভেসি অ্যান্ড অ্যানোনিমিটি। এবং আমি এটা বলেই দিব কনসেন্ট লেটার কিভাবে লিখতে হয়, কনসেন্ট লেটার কি, এগুলো নিয়ে আমরা একটু মানে আর একটা দুটো ক্লাসের পরে এগুলো আলোচনা করব। সো আমরা এতটুকু জানি কনসেন্ট লেটার মানে সম্মতিপত্র, এবং আমি যখন কোনো ডাটা কালেক্ট, যখন আমি কোনো ফোকাস গ্রুপ ডিসকাশন করব, আমি যখন কোনো ইন্টারভিউ করব, আমি যখন কোনো গ্রুপ ইন্টারভিউ করব, তখন হচ্ছে আমার এই কনসেন্ট লেটারটা আমার লাগে, কনসেন্টটা লাগে। তো ইনফর্মড কনসেন্ট হচ্ছে অলরেডি অবটেইন করা হয়েছে, অবটেইন করার পরেই আমি রেসপন্ডেন্টের কাছ থেকে আমি হচ্ছে ডেটা নিয়েছি। The total number of participants in semi-structured interviews and key informant interviews were, দুইটাই যেহেতু ইন্টারভিউ তাই দুইটাকে একসাথে বলে দিল যে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ এবং কেআইআই এর আমার টোটাল পার্টিসিপেন্ট কত ছিল, 4 and 8। তার মানে সেমি স্ট্রাকচার ইন্টারভিউতে আমার পার্টিসিপেন্ট ছিল 4 জন, কেআইআই তে পার্টিসিপেন্ট ছিল 8 জন, and the number of participants in one focus group discussion was 6। এটা তো একটু আগেই বললো যে 6, এই যে এখানেই তো বলে দিয়েছে যে 6 জন পার্টিসিপেন্টদের হচ্ছে তারা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছে। এখন তার মানে সে টোটালি কয়জনকে রিচ করেছে, তার টোটাল রেসপন্ডেন্ট কত ছিল, 6, 8 আর হচ্ছে 4, 10, 8, 18। তার মানে টোটাল সে 18 জনকে নিয়েছে। এখন মনে হতে পারে মাত্র 18 জন, ভাই সে তো সার্ভে করে নাই। এই 18 জনকে রিচ করে মানে কনভিন্স করে, ফর্মালি রিচ করে 18 জনের কাছ থেকে ডেটা নেওয়া এবং এক একজনকে ইন্টারভিউ করলে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বিশাল বিশাল কথা, এত তথ্য, এগুলোকে আবার মানে ইন্টারপ্রেট করা, এগুলো অনেক বড় কাজ। 18 জনকে ইন্টারভিউ করা এটা খুবই বড় একটা কাজ কোয়ালিটেটিভ রিসার্চে। ঠিক আছে, 4-5 জনের ইন্টারভিউতে একটা রিসার্চ হয়ে যায়, আর তাও তো এই ব্যক্তি 18 জনকে করছে। আচ্ছা, কারা কারা হাত তুলছিলেন? আপু আমি আপু তুলছিলাম। আমার আচ্ছা বলেন আপনি। আমি বলবো? হ্যাঁ, একজন হ্যাঁ বললেই বলেন। হয়। আচ্ছা, আমি হ্যান্ড্রিস আগেই করেছিলাম, ইন্টারাপশন, আপু যাতে ইন্টারাপশন না হয় জন্য আমি বলিনি। আগের যেটা ছিল ওখানে মানে ওইটার প্রসেসটা কি কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ছিল? আগের যেটা ইমপ্যাক্ট অফ লেজার অ্যাক্টিভিটিস ওইটা
না, ওটা বোধহয় কোয়ান্টিটি, ওটা বোধহয় শুধু কোয়ান্টিটেটিভ ছিল না, ওটা বোধহয় মিক্স ছিল। কারণ মিক্স। তারা তো হচ্ছে সার্ভের মাধ্যমে নিয়েছে, হ্যাঁ এবং হ্যাঁ, ওখানে কিন্তু ওপেন এন্ডেড কোয়েশ্চেন ছিল, তার ওপেন মানে এন্ডেড কোশ্চেন ছিল সেটার হ্যাঁ, জন্য। তার মানে হচ্ছে ওখানে তারা ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে কোয়ালিটেটিভ। হুম হুম ওপেন এন্ডেড মানে কি, যে বিষয়ে আপনার মতামত কি, এখানে কিন্তু আমি ধরে বলে দিতে পারবো না। তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে কোয়ালিটেটিভ, এগুলো হ্যাঁ। বুঝতে হবে। তার মানে ওটা মিক্সড ছিল অথবা অনলি কোয়ালিটেটিভ ছিল। আচ্ছা, আপনার আরেকটা যেটা ছিল কে আই আই, এটার সাথে নর্মাল ইন্টারভিউর পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এগুলো আমরা যখন ইন্টারভিউ সেকশনে পড়বো, খুবই ছোট ছোট পার্থক্য, আমরা এগুলো আচ্ছা তখন আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, আপু, ওখানে মিক্স মেথড ইউজ করা হয়েছে, এটা কেন বলেনি? মানে এটা হয়তো সাম হাউসে বুঝিয়ে দিয়েছে, কিন্তু আচ্ছা বলার হয়তো প্রয়োজন মনে করে নাই, তাই বলে নাই। আচ্ছা, আর আপনাদের যেটা ছিল হেলথ প্রফেশনালস এ, ওখানে কিন্তু আপনারা প্রথমে বলে দিয়েছিলেন যে কোয়ান্টিটেটিভ ছিল, আর পরবর্তীতে আপনারা আবার বলেছেন যে কিছু ওপেন এন্ডেড ইউজ করা হয়েছে, এরকম একটা কথা ছিল। সো কিছু ওপেন এন্ডেড ইউজ করা হলে কিছু সেটা তো ওপেন এন্ডেড নেওয়া হয়েছে, এটা হ্যাঁ হ্যাঁ মূলত আমাদের ডেটা না, এটা হচ্ছে হ্যাঁ আমাদের লাইক সাজেশন রিকমেন্ডেশনের জন্য। সো সাজেশন রিকমেন্ডেশন এগুলোকে অনেক ক্ষেত্রে হচ্ছে হিসেবে নেওয়া হয় না, মানে ডেটা হিসেবে ধরা হয় না আর কি। কারণ আমাদের স্টাডিটা তো রিকমেন্ডেশন বেসড না, আমাদের আচ্ছা স্টাডিটা হচ্ছে অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো দেখানোর জন্য আচ্ছা যে তাদের লেভেলটা কতটুকু। আমাদের মূল স্টাডিটা হচ্ছে আমরা এগুলোকে মেজার করেছি যে কোনটা আচ্ছা কোন লেভেলে আছে। দ্যাট ওয়াজ আওয়ার মেইন পারপাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে আরেকজন বোধহয় কোশ্চেন করতে চাচ্ছিলেন। আপু, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে উনি যে এই যে আমরা এডুকেশন ফর রোহিঙ্গা রিফিউজি চিলড্রেন এই যে স্টাডিটা পড়ার চেষ্টা করছি, তো এইখানে যে উনি স্পেসিফিক্যালি বলে দিলেন যে একজন বাঙালি, একজন চাইনিজ, এই যে পরিচয়গুলো দিয়ে দিলেন, এর ফলে কি, বা আমরা যদি এরকম করি তাহলে কি কনফিডেন্সিয়ালিটি নষ্ট হওয়ার একটা সংখ্যা থাকে? না, উনি তো মানে নাম দেখা গেল যে বলেন তাই নাই। খুঁজে বের করা সহজ হয়। নাম বলেন নাই, কিন্তু উনি যেটা বলছেন পরিচয় যেভাবে দিয়ে দিলেন, এখন এমন তো হইতে পারে যে কেউ আসলে যদি চায় যে আসলে কে রেসপন্ডেন্ট এটা খুঁজে বের করতে, সেটা কি পারবে কিনা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে বলছে যে অ্যানোনিমাস এই স্টাডিটা রাখা হয়েছে, কিন্তু অ্যানোনিমাস তো আসলে যদি রিসার্চারও যদি না জানেন যে আসলে পার্টিকুলার কোন রেসপন্সটা কে দিচ্ছেন, তাহলে আমি যেটা জানি যে আসলে অ্যানোনিমাস হয়। কিন্তু এখানে তো আসলে রিসার্চার জানছেন যে আসলে কোন পার্টিকুলার রেসপন্সটা কোন ইয়ে করছেন। আমি একটা জায়গায় পড়ছিলাম যে ওখানে মানে রিসার্চ বিষয়ক একটা বই আমাদের পড়ায়, ওখানে লেখা ছিল যে যদি অ্যানোনিমাস স্টাডি হয় তাহলে সেখানে রিসার্চার, সরি, ইয়া ইনডেপথ ইন্টারভিউ বা ফোকাস গ্রুপ ডিসকাশন বা এগুলোতে আসলে মানে পরিচয়টা গোপন রিসার্চারের কাছে থাকে না, ফলে এটা অ্যানোনিমাস নাকি হয় না। তাহলে এখানে যে কথাটা লিখলেন যে প্রাইভেসি এন্ড অ্যানোনিমিটি, তাহলে এটা কি মানে কিভাবে হয় আর কি বুঝতে পারছি না। আচ্ছা, রিসার্চে মানে ওই যে বললাম যে যখন আমি ইন্টারভিউ করব বা আমি যখন ফোকাস গ্রুপ ডিসকাশন করব, ইন্টারভিউ এটা কি ইনফরমাল ইন্টারভিউ হতে পারে, পার্সোনালি ইন্টারভিউ হতে পারে, যেটাকে আমরা স্ট্রাকচার সেমি স্ট্রাকচার বলছি। সো যেটাই হোক, কনসেন্ট লেটারে না এই বিষয়গুলো পুরোপুরি উল্লেখ থাকে। যেমন ধরো আমি যদি তোমার ইন্টারভিউ করি, তুমি যদি চাও, তোমাকে ইন্টারভিউ করছি, তুমি যদি চাও যে তোমার নাম, কেন তোমার নাম, বয়স, প্রফেশন কিছুই আমি উল্লেখ করতে পারবো না, তখন কিন্তু এই রাইটার এভাবে বলতে পারতো না। কিন্তু এখানে রিসার্চে অ্যানোনিমিটি বলতে শুধুমাত্র নামটা অ্যাবসেন্স করা, মানে বলে দেওয়া আবার দেওয়া না। যেমন আমি যদি বলি যে সোশিওলজি ডিপার্টমেন্টের হেড এই কথা মানে উনি হচ্ছে এইটার একজন রেসপন্ডেন্ট ছিলেন এবং উনি এই মতামত দিয়েছেন। এখন সিম্পলি ধরো আমার স্টাডিটা হচ্ছে 2013 সালে, আমি কিন্তু যে কোনো কেউ অনায়াসে বের করে ফেলতে পারবে যে 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের হেড কে ছিল। এখন কথাটা হচ্ছে এটাই অ্যানোনিমিটি রিসার্চে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইট ডিপেন্ডস যে আমি কতটুকু ঢাকবো, আমি কি শুধু নামটা ঢাকবো, এটা ডিপেন্ড করে। এটা হচ্ছে ওই যার ইন্টারভিউ করছি, ইন্টারভিউই, সো ইন্টারভিউয়ের কনসেন্টের উপরে বেস করে এটা ইন্টারভিউই যে তাকে জানিয়ে দেওয়া হয় যে আমি হচ্ছে স্যার, আমি কিন্তু আপনার নাম ব্যবহার করছি না, আমি জাস্ট আপনার ডেজিগনেশন ব্যবহার করছি।
যেমন ধরেন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, আমি যেখানে আগে কাজ করেছি, সিজিএস এর আমি যদি বলি যে দ্য ডিরেক্টর অফ সিজিএস, উনি হচ্ছে এটার রেসপন্ডেন্ট ছিলেন, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম এবং উনি আমার স্টাডি রেসপন্ডেন্ট ছিলেন এবং উনি হচ্ছে রোহিঙ্গা প্রবলেমের জন্য মূলত এই বিষয়গুলোকে দায়ী করেছেন। সো ভেরি ফাইন, এখন খুব ইজিলি যে কোনো কেউ ফাইন্ড আউট করে ফেলতে পারবে যে সিজিএস এর ডিরেক্টর কে। তো এখন যেটা হয় যে এটা হচ্ছে তার কনসেন্টের উপরে, মানে সরাসরি নাম না বলে ইনডিরেক্টলি তাদেরকে বোঝানো, এটা হচ্ছে এক ধরনের অ্যানোনিমিটি। আরেক ধরনের অ্যানোনিমিটি হচ্ছে যে আমি একদমই কিছু বলতে পারবো না, আমি বলবো যে আইআর এর একজন প্রফেসর। এটা কিন্তু বের করা খুব কঠিন যে আইআর এর একজন প্রফেসর বলছে, কে বলছে, আমি আর কিছুই বললাম না, ডানে বায়ে আর কিছু বললাম না, আমি শুধু বললাম আইআর এর একজন প্রফেসর। সো আমার জন্য কিন্তু এটা খুবই কঠিন হয়ে গেল, মানে আরেকজনের জন্য এটা বের আপু, করা। আমার প্রশ্ন এটা ছিল এই না, আমার প্রশ্নটা ছিল যে যে কোনো ইনডেপথ ইন্টারভিউতে একজন রিসার্চার কিন্তু জানতে পারেন যে কোন পার্টিকুলার রেসপন্সটা কোন পার্টিকুলার রেসপন্ডেন্ট দিচ্ছেন বা কোন সাবজেক্ট দিচ্ছেন। তাহলে যদি রিসার্চার জেনে যান যে আসলে কোন রেসপন্ডেন্ট কোনটা দিচ্ছেন, তাহলে কনফিডেন্সিয়ালি কি রাখা যেতে পারে, কিন্তু অ্যানোনিমিটি কি থাকে এক্ষেত্রে? সেটা আমার না, প্রশ্ন ছিল যে রিসার্চার তো জানবেই, রিসার্চারের কাছে তো অ্যানোনিমিটির কিছু নেই এখানে। রিসার্চার না, রিসার্চারের কাছে, রিসার্চার তো পার্সোনালি ডাটাগুলো নিয়ে ডিল করছে, সে পার্সোনালি কাদের কাছ থেকে রেসপন্সেস কালেক্ট করবে, রেসপন্ডেন্টদের সাথে পার্সোনালি সে ডিল করছে। সো তার কাছে অ্যানোনিমাস হওয়ার তো খুব একটা আসলে সুযোগ নেই। আপু, আমাদের বইতে এবং প্লাস আমাদের একজন শিক্ষক পড়ানোর সময় তিনি যেটা বলেছিলেন যে অ্যানোনিমিটিটা রক্ষার জন্য রেসপন্ডেন্ট কে কোন পার্টিকুলার রেসপন্সটা দিয়েছেন সেই বিষয়টা কখনো মানে যে রিসার্চার তিনিও নাকি জানতে পারেন না, এবং এইটার জন্য নাকি তারা থার্ড পার্টি রিয়া করে, কিংবা এখন অনেক সময় রেসপন্স নেওয়ার পরে সেই রেসপন্স গুলোকে একদম জাম্বল আপ করে দেয়, তাহলে আসলে কেউ বুঝতে পারে না যে আসলে কোন রেসপন্সটা কোন পার্টিকুলার ইয়ে আচ্ছা, দিয়েছেন। সেগুলো এটা হচ্ছে আমাদের ডক্টর সার্ভে বা বলেছিলেন। কোয়ান্টিটেটিভ, আচ্ছা সেগুলো হচ্ছে সার্ভে, কোয়ান্টিটেটিভ রিসার্চ, এগুলোর জন্য, এগুলোর জন্য। কিন্তু এই যে বিশেষ করে আমি যদি বলি যে কোয়ালিটেটিভ রিসার্চে, বিশেষ করে ইন্টারভিউ, এফজিডি, এগুলোর ক্ষেত্রে কখনোই মানে রিসার্চারের কাছে অ্যানোনিমাস থাকা এটা এটা কঠিন, এটা সম্ভব না, কারণ আর আপনার আপু ইন্টারভিউ এখানে তো আরেকজন করে দিবে না। আপু, আমি ম্যাম সেটাই হয়তো, বলেছিলাম যে রিসার্চারের হ্যাঁ, কাছে তো অ্যানোনিমাস থাকা কোনোভাবেই সম্ভব না এই ক্ষেত্রে। তাহলে রিসার্চারের কাছে যেখানে অ্যানোনিমাস থাকা সম্ভব না, তাহলে ওখানে উনি অ্যানোনিমিটির কথাটাই তুললেন কেন? সেই জিনিসটা আমি পরিষ্কার ছিলাম না। যে রিসার্চারের কাছে তো আমি একদম স্পষ্ট বইতে, এই যে 2-3 দিন আগেও পড়লাম একটা বইতে, যে ওখানে সে লিখছে যে রিসার্চারের কাছে অ্যানোনিমাস থাকা আসলে সম্ভব না ফোকাস গ্রুপ ডিসকাশনে, কারণ যদি সেটা হয় তাহলে আসলে বা কোনো ধরনের ইন্টারভিউ তো নেওয়াই সম্ভব না রিসার্চারের পক্ষে। সেটা কনফিডেন্সিয়ালিটি রাখা যায় কিন্তু অ্যানোনিমিটিটা আসলে রাখা যায় না। তাহলে এইখানে এই পেপারটাতে উনি অ্যানোনিমিটির কথাটা কেন উল্লেখ করলেন, সেইটাই হচ্ছে আমার প্রশ্ন, যে এখানে অ্যানোনিমাস তো আসলে অ্যানোনিমিটি হচ্ছে রিসার্চারের কাছে আমাদের কাছে বললেন। অ্যানোনিমিটি, তার কাছে না। আপু আরেকটা বিষয় হচ্ছে একটা সেকেন্ড, আমি আমি একটু জি 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 আপু। তাহমিদকে রেসপন্স করে নেই যে এখানে এই পেপারে রাইটার হচ্ছে প্রাইভেসি এন্ড অ্যানোনিমিটি আমাদের জন্য বলছে, আমাদের পাঠকদের জন্য বলেছে, তার জন্য বলেনি। তুমি কি বিষয়টা ধরতে পারছো জি আপু। তাহমিদ? আর সামিনা লুৎফা ম্যামের কথা বলছে কোথায়, যে উনি বলছিলেন ওই যে অ্যানোনিমাস থাকা, এগুলো হচ্ছে তোমার ম্যাম অবশ্যই মানে সঠিকটাই পড়িয়েছেন। হয়তো অনেক সময় হয় যে আমরা পুরোটা ক্যাচ করতে পারি না, বা অনেক সময় হয় যে ম্যাম হয়তো পুরো বিষয়টা হয়তো বলেননি সময়ের স্বল্পতার কারণে। সো উইথ ডিউ রেসপেক্ট আমি এতটুকুই শুধু অ্যাড করবো ম্যামের সাথে, যে এগুলো হচ্ছে সার্ভের ক্ষেত্রে হয়, যেমন অনেক সার্ভে হচ্ছে, তুমি নিজেও হয়তো সার্ভের একজন রেসপন্ডেন্ট, তুমি নিজে দেখবা তোমার নামই জিজ্ঞেস করে নাই, তোমার নাম বয়স কিছুই জিজ্ঞেস করে না, অনলি তোমার জেন্ডারটা এখানে ম্যাটার করে, তোমার জেন্ডার, তুমি কোথাকার স্টুডেন্ট, এরপরে হচ্ছে তোমার মতামত নেওয়া শুরু করে দিবে। সো এখানে অ্যানোনিমাসের ব্যাপার থাকে। সো সার্ভে টার্ভে এসব ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যানোনিমাস, যদি বলো যে টু রিসার্চার হিমসেলফ, তার কাছে অ্যানোনিমাস থাকার উপায় হচ্ছে সার্ভে টার্ভে এগুলোর ক্ষেত্রে, বিগ ডাটার ক্ষেত্রে। বাট ওয়ান্স ইউ আর ডিলিং উইথ দ্য কোয়ালিটেটিভ ডেটা লাইক ইন্টারভিউ অর গ্রুপ ডিসকাশন, ফোকাস গ্রুপ ডিসকাশন অর সামথিং কেআইআই, এগুলোর ক্ষেত্রে কিন্তু রিসার্চারের কাছে অ্যানোনিমাস থাকার কোনো উপায় নাই, তবে প্রাইভেসিটা রিসার্চারের কাছে থাকে,
সেই ক্ষেত্রে উনি ইয়ে করেন। এবং এই অ্যানোনিমিটিটা উনি কিভাবে প্রকাশ করবেন, যেমন এখানে যেমন উনি বলে দিচ্ছেন চাইলে যে কোনো কেউ বের করে ফেলতে পারে যে কোন দুজন কোঅর্ডিনেটরকে উনি ইন্টারভিউ করেছেন। আবার আমি যদি এভাবে বলি যে চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, অনায়াসে কেউ বের করে ফেলতে পারবে। এটা রিসার্চারের হাতে থাকে এবং যার ইন্টারভিউটা আমি নিচ্ছি তার কনসেন্টের উপরে ভিত্তি করে আমি কতটুকু প্রকাশ করব এটা হচ্ছে তার কনসেন্টের উপরে ভিত্তি করে হয়। তাহমিদ, তুমি কি তোমার পয়েন্টটাতে ক্লিয়ার? আপু তার মানে কি এই জিনিসটা যে অ্যানোনিমিটি হচ্ছে নির্ভর করে যে এটার বিভিন্ন লেভেল আছে, যে সব জায়গায় সমান অ্যানোনিমিটি থাকে না। আর উনি অ্যানোনিমাস, আমি যেটা পড়েছিলাম সেটার বদলে উনি যেটা বোঝাচ্ছেন যে উনি রেসপন্ডেন্টদেরকে, যারা এই পেপারটার পাঠক তাদের কাছ থেকে অ্যানোনিমাস রাখছেন, এই বিষয়টা হ্যাঁ কি এখানে হ্যাঁ বোঝানো হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকজন বোধহয় কেউ কিছু বলতে চাচ্ছিলে একটু আগে, যে তাহমিদের কথার সময় কে যেন বলছিলে। না আপু, আপনি আপনি যেটা বললেন ওই যে কোয়ান্টিটেটিভে এটা হয় আর কি, অ্যানোনিমিটিটা হুম। কোয়ান্টিটেটিভে বিশেষ করে রিসার্চার আমাদের রোজানা ম্যাম একটা রিসার্চ করেছিলেন। উনি সিআরদের মাধ্যমে এগুলো পাঠাই দিয়েছেন, উনি নিজে আসেন নাই। যেহেতু উনি কোশ্চেনিয়ার পাঠাই দিয়েছেন, আমরা সবাই ক্লাসে বসে কোশ্চেনিয়ার গুলা ফিল আপ করে দিয়েছিলাম। দেন ওইখানে আর উনি তো আমাদের ফেস টু ফেস কোনো এফজিডি করতেছেন না বা কোনো স্ট্রাকচার ইন্টারভিউ করতেছেন না। তো ওইখানে আর মানে অ্যানোনিমিটির বিষয়টা আপনি যেটা বললেন ওইটা আর কি। এক্স্যাক্টলি, কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে বা বিগ ডেটার ক্ষেত্রে হচ্ছে সম্ভব হয়, কোয়ালিটেটিভের ক্ষেত্রে পসিবল না। আরেকটা কথা হচ্ছে যে ফর এক্সাম্পল কাউসার যেটা বলছিল যে ওর ক্লাসে এরকম নিল, ধরলাম আমরা ওই ক্লাসে ম্যাম হচ্ছে একটা এফজিডি করলো এবং সেটা সিআরদের মাধ্যমে করালো, ম্যাম নিজে আসলেন না, সিআরদের মাধ্যমে করালো, এটা হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পুরো ডেটা কালেকশন প্রসেসটার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি নষ্ট হবে। কারণ আমরা কিন্তু মনে আছে কিনা এফজিডি বা ইয়েতে আমরা ডাটা কালেকশন মেথডে আমরা পড়েছি যে যিনি ইন্টারভিউ করবেন বা এফজিডি এগুলো করবেন, যিনি ডাটা কালেকশন প্রসেসটা কন্ডাক্ট করবেন, তাকে কিন্তু ইনাফ এক্সপেরিয়েন্সড হতে হবে। আর যে ইনি ইনাফ এক্সপেরিয়েন্স, তিনি নিজেই তো রিসার্চ কন্ডাক্ট করছেন, সো আলটিমেটলি সে নিজে রিসার্চার। এখন যদি এমন হয় যে ম্যাডাম ওইরকম ইনাফ একজন রিসার্চার, তাকে হায়ার করে এনে এটা করলেন, ফাইন, এফজিডি করলো, ইয়ে করলো, তখন কিন্তু এখন ম্যাম যদি কালেকশন করতে যান মানে ডাটাটা অ্যানালাইসিস করতে যান, অ্যানালাইসিস করতে গেলে কিন্তু আলটিমেটলি ম্যামের কাছে র ডাটা গুলোই আসবে। কারণ ওই লোক যদি মানে হায়ার করা যে একজন মানে এফজিডি কন্ডাক্টর যিনি এক্সপেরিয়েন্সড, উনি যদি আলটিমেটলি অ্যানালাইসিসটা করেই দেয়, তাহলে আলটিমেটলি রিসার্চটা ম্যামের হলো না। সো অথেন্টিসিটি, রিলায়েবিলিটির প্রশ্ন এখানে থেকেই যায়। আশা করছি যে বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, আরো বোধহয় কেউ হাত তুলছিলে। আপু আমার একটা কোয়ালিটেটিভ অর্ডিনাল না? হ্যালো আপু, বলো। এটা কোয়ালিটেটিভ অর্ডিনাল না? কোনটা? এই যেটা এখন দেখিয়েছে 2 নাম্বারটা, ইমার্জেন্সি এডুকেশন। ইমার্জেন্সি এডুকেশন, এটা কি অর্ডিনাল বলতে? মানে বুঝি নাই তোমার কোয়ালিটেটিভ প্রশ্ন। যেহেতু এর ভিতর দুইটা থাকে না, নমিনাল অর্ডিনাল ডেটা, এখানে এটা কি অর্ডিনাল নাকি অর্ডিনালের ভিতর পড়ে? না, এখানে তো আমাদের এক ধরনের ডাটা আসছে না, এগুলো তো ডেসক্রিপটিভ ডাটা আসছে, এগুলোকে আমরা কোনোটাকে অর্ডার করতে পারবো, কোনোটাকে পারবো না, সো এইভাবে ক্যাটাগরাইজ করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আপু ওপেন এন্ডেড কোশ্চেনে উনি নিয়েছেন তো। আপু আমার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, বলো। মানে স্যাম্পল সাইজের উপর, মানে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড করে এরকম কোনো আছে যে এত জন হতে হবে অ্যাট লিস্ট কোয়ালিটেটিভ রিসার্চের জন্য যদি ইন্টারভিউ করতে চাই? ইন্টারভিউ, এটা হচ্ছে ডিপেন্ড করবে যে লেন্থ, ইন্টারভিউর লেন্থ কেমন, কাকে ইন্টারভিউ করছো, তোমার টপিক কি। তারপরেও যদি অ্যাভারেজ বলি তাহলে ইন্টারভিউ এই তো 10 জন মিনিমাম। আর ফোকাস গ্রুপ ডিসকাশন, এফজিডি হচ্ছে মিনিমাম 6 জন লাগে, মানে 6 জন ছাড়া হয় না এফজিডি। একটা ছয় থেকে আট জন। একটা ফোকাস গ্রুপ দিয়ে আমি মানে একটা করতে পারবো,
মানে ডেটা শুধু একটা ফোকাস গ্রুপ দিয়ে না, এখানে যেমন কয়েকটা মেথড ব্যবহার করেছে, তার মধ্যে একটা ছিল ফোকাস গ্রুপ। সো উনি অন্যান্যগুলোর সাথে এটা অ্যাড করে দিয়েছেন, কিন্তু তুমি যদি শুধু একটা এফজিডি করে একটা রিসার্চ করো ওটা হবে না। সেক্ষেত্রে তোমাকে ধরো 6-7টা এফজিডি করলা এবং জি পার আপু, এফজিডি তে তোমার 6 থেকে 8 জন রেসপন্ডেন্ট থাকলো। হ্যাঁ জি তাহলে আপু। বলো। আপু আমি একটা জিনিস হচ্ছে মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, এই কারণে আমি আবার একটু ডিস্টার্ব করছি যে প্রশ্নটা হচ্ছে অ্যানোনিমিটি এ রিসার্চ প্রজেক্ট যেটা হচ্ছে গ্যারান্টি করে যে রিসার্চার নট জাস্ট দ্য পিপল হু রিড অ্যাবাউট দ্য রিসার্চ ক্যান নট, মানে রিসার্চার নিজেই আইডেন্টিফাই করতে পারবে না, সেটা হচ্ছে একটা অ্যানোনিমাস স্টাডি। আর এখানে কনফিডেন্সিয়ালিটির কথা বলা হয়েছে যে আমি আপনাকে দিয়ে দেবো এটা, মানে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। কনফিডেন্সিয়ালিটির কথা বলা হয়েছে যে রিসার্চার জানতে পারবে, সে কিন্তু সেটা পাবলিকলি প্রকাশ করবে না, এই ধরনের ব্যাপারটা হচ্ছে কনফিডেন্সিয়াল। এখানে দেখা গেল যে রিসার্চার আর এখানে ইন্টারভিউ যে জিনিসটা সেটা আসলে অ্যানোনিমাস হয় না, আসলে যেটা ইন্টারভিউ হয় সেটা আসলে ওনারা বলতে চাচ্ছেন যে অ্যানোনিমাস হয় না। আর আরেকটা কথা এখানে খুব স্পষ্ট ভাবে লিখছে, যেটা আমাদের পড়ানো হয় দেখে আমি একটু ক্লিয়ার হচ্ছি না, যে মানে একটু কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে, যে রিসার্চার্স শুড নেভার ইউজ দ্য টার্ম অ্যানোনিমাস টু মিন কনফিডেন্সিয়াল। তাহলে যখন এখানে বলা হলো যে রিসার্চার নিজেই যখন জানবে না অ্যানোনিমাস হইলে, কিন্তু ওখানে আবার রিসার্চার নিজে জানলেন এটা আসলে অ্যানোনিমাস না, কিন্তু তিনি আসলে কনফিডেন্সিয়ালের বদলে অ্যানোনিমাসই করলেন। তো এই জায়গাটা আসলে একটু মানে আমি একটু মানে মানে হয়ে গেছে, আচ্ছা মানে তুমি কি বলে কাইন্ডলি একটু আমাকে একটু বিভ্রান্তিতে পড়ে গেছি। আমাদেরকে একটু এটা শেয়ার করে দিও আমাদের গুগল ক্লাসরুমে। আমি দেখে অবশ্যই নেক্সট ক্লাসে তোমাকে এই জায়গাটা ইয়ে করবো। আর তোমার এটা যদি পিডিএফ হয় তাহলে কাইন্ডলি তুমি যে জায়গাটা বলছো এই জায়গাটা একটু মার্ক করে দিও মার্কার দিয়ে, তাহলে আমার জন্য ধরতে সুবিধা হবে। বা কত নম্বর পেজ অ্যাটলিস্ট মেনশন করে দিলাম আপু যদি আমার মার্ক একটা না করা কোশ্চেন যায়। ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপু হচ্ছে যে যেমন হচ্ছে কোয়ালিটিভ ডাটার ক্ষেত্রে এটা ডিসক্রিপটিভ না নিউমেরিক্যাল না হচ্ছে ও অর্ডিনাল, এগুলো কি আমরা কি উল্লেখ করতে হবে না আমরা দেখেই বুঝবো যে এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিসক্রিপটিভ বা ইয়া? না এটা আমরা দেখেই বুঝবো, এগুলো মেনশন করতে হবে না। এটা ডিপেন্ড করবে যখন আমরা এসপিএসএস আচ্ছা ব্যবহার করব তখন হচ্ছে আমার এই ডাটাটা কি টাইপের। ডাটা টাইপ বলে একটা অপশন থাকে এসপিএসএস এ। সো তুমি যদি কোন সরি আপনি যদি না জানেন যে কোন ডাটা টাইপ আপনি আসলে বুঝছি। অ্যানালাইসিস করছেন তখন আপনি ওটা মানে মেনশন করতে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, আপনি ওই অনুযায়ী সূত্রটা ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য আপনার নিজের দরকার আপনি কোন ডাটা টাইপ এখানে এটা আপনার নিজের জন্য, আপনার নিজের বোঝার জন্য। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা রিসার্চ মেথোডোলজির আজকের ক্লাসে মানে আমরা আরেকটা দেখবো, বাট এর আগে আমি একটু বলে নেই। একটা মজার বিষয় হচ্ছে যে এই যে আমরা মেথোডোলজিটা দেখলাম যে টু দি পয়েন্ট বলে দিচ্ছে এক্স্যাক্টলি কাকে নিচ্ছে, কোথা থেকে নিচ্ছে, স্টাডি প্লেস কোনটা, স্টাডি গ্রুপ কারা, কোনটার জন্য কতজনকে আমি নিলাম, কাকে কাকে করব। হ্যাঁ মানে এফজিডি করব বাট এফজিডি তে আমার পার্টিসিপেন্টস কারা হবে। সো এই যে বিষয়গুলো বলে দিচ্ছে, আমরা যখন একটা রিসার্চ প্রপোজাল লিখি তখনও কিন্তু মেথোডোলজি পার্টটা লিখতে হয়। তখন হচ্ছে এইটার থেকে হালকা একটু ডিফারেন্স থাকে। যেমন এখানে হয়তো আমরা বললাম যে আমাদের রেসপন্ডেন্ট ছিল এরা, ওখানে বলবো আমাদের রেসপন্ডেন্ট থাকবে এরা। তার মানে আমরা যখন একটা রিসার্চ পেপার লেখা শুরু করব বা একটা রিসার্চ পেপারের কাজ শুরু করব মানে লিটারেচার রিভিউ এর পর আমরা যখন ডেটা কালেকশন বা এরকম কিছু শুরু করব, পুরো রিসার্চের স্পেসিফিক ডিজাইন, স্পেসিফিক ম্যাপ, স্পেসিফিক স্কেচ কিন্তু তোমাকে চিন্তা করে ফেলতে হবে। আমি একটা রিসার্চ করব কিসের উপর, ড্রাগ অ্যাডিকশনের উপর, এরপরে আর তুমি কিছু জানবে না, এটা হবে না। ইউ নিড টু বি ভেরি মাচ ফোকাসড, ভেরি মাচ স্পেসিফিক, ভেরি মাচ ডিটারমাইন্ড in every terms, like ড্রাগ অ্যাডিকশনের উপরে করবা, ফাইন ড্রাগ অ্যাডিকশনের কি দেখবা, ড্রাগ অ্যাডিকশন নিয়ে কি দেখতে চাচ্ছ, কোন সময়টা, কাদেরকে নিয়ে স্টাডি করছো, তোমার স্টাডির মেথড কি, কিভাবে তুমি এই ডাটাটা কালেক্ট করে নিয়ে মানে তুমি যে ড্রাগ অ্যাডিকশনের উপরে এই জিনিসটা দেখতে চাচ্ছ, তোমার ডেটা কালেকশন প্রসেসটা কি হবে। এবং এটার সাথে আরেকটা প্রশ্ন আসে যে তুমি কি শিওর বা তুমি কি কতটুকু রেশনাল এই বিষয়টা, যে এই প্রসেসে ডাটাটা কালেক্ট করলে তুমি এক্স্যাক্টলি তোমার এই বিষয়ের ডাটাটা পাবা, মানে তোমার যে রিসার্চ অবজেক্টিভ সেটা ফুলফিল হবে।
এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে লিখতে হয়। সো ওয়ান্স ইউ আর ডান উইথ ইউর মেথোডোলজি পার্ট, এরপরে কিন্তু আর চিন্তা করার মতো কিছু থাকে না। এরপরে শুধু আরামসে ডাটা কালেকশন করো আর শুধু অ্যানালাইসিস করো, এরপরে লিখে জমা দাও। সো লেখাটা কিন্তু কঠিন না, এই যে প্রসেসটা ধরে ওঠা, বুঝে ওঠা, এটা হচ্ছে কঠিন। তো আমরা এখানে আরেকটা দেখি, আচ্ছা এই যে রিসার্চ মেথড এখানে বলছে, আমরা প্রথমেই বলে দিলাম যে এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। হ্যাঁ, সো দিস রিসার্চ হ্যাড ইউজ দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। এখানে কেন রেফারেন্স দিলাম? এখানে রেফারেন্স দিলাম এই কারণে যে এই লাইনটা সরাসরি ব্যবহার করেছে অন্যান্য রিসার্চে, যে এই গবেষণায় কোয়ালিটেটিভ রিসার্চ মেথড কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড ব্যবহৃত হয়েছে। এই কথাটা অন্য কেউ বলেছে, কারা বলেছে? এরা বলেছে, এর বাইরেও আরো অনেককে পাওয়া যাবে। তো এই কারণে আপু আপনার সাউন্ড খুব আস্তে আসতেছে, আমার মোবাইলের সমস্যা নাকি আমি বুঝতেছি না। এখন ঠিক আছে? জি জি আপু এখন ঠিক আছে। ওকে, মাউথ পিসটা বোধহয় সরে গিয়েছিল। সো রিসার্চ মেথডে আমরা কেন এই কথাটা বলার পরে এখানে কেন রেফারেন্স দিলাম? আমি একটা কথা বলেছিলাম যে মেথোডোলজিতে রেফারেন্স দেওয়ার ওভাবে তেমন একটা জায়গা থাকে না। সো তারপরেও আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে দিয়েছে। এই যে আমি বললাম যে এই গবেষণায় কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড ব্যবহৃত হয়েছে, এই যে সরাসরি এই কথাটা, সো দ্যাট হ্যাজ বিন ইউজড বা দিস হ্যাজ বিন ইউজড, এই যে এই ধরনের কথাগুলো বা দিস রিসার্চ হ্যাড ইউজ দ্য কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, এই ধরনের কথাগুলো কোনো না কোনো স্টাডিতে অবশ্যই ব্যবহার করেছে। সো এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল করে লিখতে হবে, কারণ এই জায়গায় যদি আমি রেফারেন্সটা না দিতাম আমার এই পুরো লাইনটা হচ্ছে প্লেজারিজম হিসেবে ধরে নিত। আর এই কথাগুলো যে কেউ না কেউ লিখবে এটা তো জানা কথাই। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে আমরা পপুলেশনকে আলাদা করে লিখেছি যে আমাদের পপুলেশন কি, সেটিং এন্ড পপুলেশন। এখানে বলছে যে একটা ক্রস সেকশনাল সার্ভে ওয়াজ কন্ডাক্টেড। আমরা কোন সময় সার্ভেটা করেছি? জুন 9 থেকে জুন 30, মানে এই 20 দিনে আমরা কাজটা করেছি। আফটার দ্য ডিক্লারেশন অফ লকডাউন এন্ড দ্য কোভিড-19 আউটব্রেক পিক পিরিয়ড ইন বাংলাদেশ। সো এই সময় আমরা করেছি। সো এই সময় আমরা কেন করলাম সেটার উত্তর হচ্ছে এখানে, যে যখন হচ্ছে লকডাউন ডিক্লেয়ার করে দেওয়া হলো মানে কোভিড-19 আউটব্রেকের কারণে। আচ্ছা, দ্য রিসার্চার্স কালেক্টেড ডাটা ফ্রম হেলথ প্রফেশনালস। আমরা হেলথ প্রফেশনালস বলতে কাকে কাকে বোঝাচ্ছি সেগুলো আমরা এখানে বলে দিয়েছি। ডক্টরস, নার্সেস, ইন্টার্নস, মানে মেডিকেল ইন্টার্ন যারা আর কি, মেডিকেল টেকনোলজিস্ট, হসপিটাল স্টাফ, পাবলিক হেলথ ওয়ার্কার্স, এদেরকে আমরা হেলথ প্রফেশনালস বলছি। and who were actively involved with COVID-19 affected patients for this study. সো এরা হচ্ছে যারা হচ্ছে কোভিড-19 অ্যাফেক্টেড পেশেন্টসদের সাথে যারা সরাসরি ডিল করেছে, এদেরকে হচ্ছে আমরা এই স্টাডিতে হেলথ প্রফেশনাল বলে গণ্য করছি। and all the health workers male and female, so health worker মেল হোক বা ফিমেল হোক, যেটাই হোক, or any other gender perspective, যদি মেল ফিমেল বা থার্ড জেন্ডারেরও কেউ হেলথ ওয়ার্কার হয়ে থাকে তারাও এখানে এসেছে। with 20 years or more and are willing to participate in this study were included in this study. So any health worker যারা হচ্ছে মেল হোক ফিমেল হোক, মানে যে কোনো জেন্ডারেরই হোক না কেন, এবং যারা হচ্ছে 20 বছর বা তার বেশি বয়স, তার মানে এখানে একটা এজ রেস্ট্রিকশন ছিল যে 20 মিনিমাম বা 20-র উপরে যত বেশি হোক, আমাদের মিনিমাম একটা রেস্ট্রিকশন ছিল যে মিনিমাম 20 হতে হবে। এবং যারা নাকি ইন্টারেস্টেড, যারা নাকি আগ্রহী এই সার্ভেতে অংশগ্রহণ করার জন্য, তাদেরকে এই সার্ভেতে নেওয়া হয়েছে। রেসপন্ডেন্টস হু ডিড নট মিট দ্য প্রায়র মেনশন ইনক্লুশন ক্রাইটেরিয়া। এই যে আমরা প্রায়র মেনশন ইনক্লুশন ক্রাইটেরিয়াটা বললাম, আমাদের ইনক্লুশন ক্রাইটেরিয়াটা আমরা যে মেনশন করলাম, সেই ইনক্লুশন ক্রাইটেরিয়া যারা পড়ে না, যেমন হতে পারে যে হেলথ প্রফেশনাল, আমরা হেলথ প্রফেশনাল বলতে যে কয়টা গ্রুপকে বুঝিয়েছি এর বাইরে হয়তো সে পড়ে, অথবা সে হয়তো হেলথ প্রফেশনাল কিন্তু সে ইন্টারেস্টেড না, বা হেলথ প্রফেশনাল কিন্তু মানে এইগুলো কিন্তু হচ্ছে সে তার 20 বছরের কম বয়স। সো এই যে ক্যাটাগরি গুলো যে নাকি হচ্ছে মিট করে না ক্রাইটেরিয়া গুলো, তাদেরকে হচ্ছে এই স্টাডি থেকে এক্সক্লুড করা হয়েছে। মানে এক্সক্লুড করা হয়েছে, আমরা কিন্তু এক্সক্লুড করা হয়েছে বলতে দুই রকমেরই বলে দিলাম, যে মানে এখানে এক্সক্লুড করা বলতে আমরা প্রাপ্ত ডাটা পেলে সেখান থেকেও এক্সক্লুড করেছি, এবং আমরা হয়তো ওই
কোয়েশ্চেনিয়ারটা তাদেরকে রিচই করায়নি তাদের কাছে। আমরা তো দেওয়ার আগে জিজ্ঞেস করে নিয়েছি যে আপনি কি এরকম একটা স্টাডিতে পার্টিসিপেট করার জন্য ইন্টারেস্টেড কিনা বা এই সেই। আজকে মোবাইলে চার্জ নাই, এর মধ্যে আজকে এত কল। আচ্ছা, sample size. The survey was conducted in a convenient selection of health workers in Bangladesh. Sample আমরা যখন স্যাম্পলিং পড়বো, নেক্সট ক্লাসে মেবি আমরা স্যাম্পলিং পড়বো, তো ওখানে আমরা স্যাম্পলিং এর অনেকগুলো টাইপ দেখবো, যে স্যাম্পলিং কত রকমের হয়, পারপাসিভ স্যাম্পলিং, কনভেনিয়েন্ট স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অনেক উপায় আছে, মানে স্যাম্পলিং এর অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে ওয়ান অফ দা প্রমিনেন্ট বা ওয়ান অফ দা কনভেনিয়েন্ট মেথড হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং। কনভেনিয়েন্ট বলছি এই কারণে যে এই মেথডটা আসলেই সহজ। কনভেনিয়েন্ট মানে হচ্ছে যে আমি মানে যাকে যাকে অ্যাক্সেসিবল আমি তাকে তাকেই করছি, আমার এখানে কোনো চুজ করা নাই যে হ্যাঁ আমি একে নিচ্ছি একে নিচ্ছি। আমার এই ক্রাইটেরিয়ার মধ্যে আমি হেলথ প্রফেশনাল এবং নট লেস দেন 20 ইয়ার্স এবং অফ এনি জেন্ডার, এই যে আমার ক্রাইটেরিয়া, এর মধ্যে যাকে যাকে পাচ্ছি, যাকে যাকে আমি কনভেনিয়েন্টলি রিচ করতে পারছি, আমি তাকে তাকে নিচ্ছি, এটাকে বলে কনভেনিয়েন্ট স্যাম্পলিং। সো এদেরকে হচ্ছে আমরা সিলেক্ট করেছি এন্ড দেয়ার ওয়াজ নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ রেসপন্ডেন্ট। আমরা কখনোই আগে টার্গেট করিনি যে আমরা 200 জনকে নিব, 300 জনের রেসপন্স নিব, এরকম না। আমরা এত তারিখ থেকে এত তারিখ চালিয়ে গেছি আমাদের সার্ভে, এবং এর মধ্যে যতজন রেসপন্স করতে পারুক করুক। Therefore, the researchers collected data from 200 respondents. So finally আমরা 200 থেকে 3-4টা বেশি পেয়েছিলাম। পরে যেগুলো যেগুলো ফুললি যারা যারা সাবমিট করেনি পুরোটা কোশ্চেনিয়ার বা কি, ওগুলো আমরা বাদ দিয়ে আমরা ফাইনালি হচ্ছে 200 নিয়েছিলাম। However, to minimize the error, the sample size taken for this study was 220 participants for each selected country. So এই যে স্যাম্পল সাইজটা কতটুকু হবে আমার টোটাল পপুলেশনের উপরে বেস করে, এটার হচ্ছে একটা ক্যালকুলেশন আছে, সেটাও আমরা যখন স্যাম্পলিং করবো সেখানে আমরা শিখবো। তো এখানে দেখা যাচ্ছে যে 200 বা 220 এটা একটা ব্যাপার থাকে। তো আমরা ওই এররটাকে জাস্ট অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে পরবর্তীতে আমরা মানে এতজনকে নিলাম। সো আউটকাম মেজারটা আমরা কান্ট্রি বলতে কি বোঝানো হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছিলেন? এখানে কান্ট্রি বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে একটা কমন টার্ম, মানে এই লাইনটা হচ্ছে খুবই কমন একটা লাইন, যখন তোমরা মানে স্টাডি আরো পড়বা বা দেখবা, এটা হচ্ছে খুবই কমন একটা লাইন। মানে এখানে ইচ সিলেক্টেড কান্ট্রি বলতে ইচ সিলেক্টেড গ্রুপ বোঝাতে পারে, ইচ সিলেক্টেড দেশ বোঝাতে পারে, যে যেখান থেকেই তুমি নাও না কেন স্যাম্পল সাইজের একটা মানে একটা ইয়ে থাকে, মানে একটা রেশিও থাকে, যে এতজন হলে তোমার টোটাল পপুলেশন যদি এত হয়, তোমার স্যাম্পল গ্রুপে পপুলেশন সাইজ যদি এত হয়, তা মানে তোমার মানে স্টাডি পপুলেশনের সাইজ যদি এত হয় তাহলে স্যাম্পল সাইজ এত হবে। সো এরকম একটা ওরা রেঞ্জ দিয়ে দেয়, একটা রেঞ্জ থাকে। সো ওই কথাটাই এখানে বলা হয়েছে যে পার্টিসিপেন্টস ফর ইচ সিলেক্টেড ক্যাটাগরি বা ইচ সিলেক্টেড কান্ট্রি, তুমি যেটাই বলো, মানে এখানে এগুলো হচ্ছে একটা জেনারেল টার্ম। এখানে কান্ট্রি বলতে ক্যাটাগরি, এখানে কান্ট্রি বলতে হচ্ছে তোমার ইচ সিলেক্টেড গ্রুপ, সবই বোঝায়। আচ্ছা, পপুলেশন বলা হয় যে সেন্স থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আউটকাম মেজারটা আমরা কিভাবে করেছি, দিস স্টাডি অবজার্ভ দ্য লেভেল অফ এনজাইটি অ্যান্ড রিস্ক এক্সপোজার। সো আমরা কি অবজার্ভ করেছি স্টাডিতে, লেভেল অফ এনজাইটিটা অবজার্ভ করেছি এবং রিস্ক এক্সপোজারকে অবজার্ভ করেছি, অ্যান্ড প্রোটেক্টিভ মেজার্সকে দেখেছি towards the prevention of COVID-19 through geographic location, age, gender, work station, income, etc. So এই ক্যাটাগরিতে আমরা যে অ্যাংজাইটি দেখেছি, এই ক্যাটাগরিতে এনজাইটি বা রিস্ক এক্সপোজার দেখেছি বলতে কেমন, যেমন আমরা জেন্ডার বেজে দেখেছি যে রিস্ক এক্সপোজারটা কেমন, লাইক ফিমেলরা কি বেশি এনজাইটিতে, মানে ফিমেল হেলথ প্রফেশনালরা কি বেশি এনজাইটিতে আছে নাকি মেলরা। তারপরে ওয়ার্ক স্টেশন, লাইক কারো হয়তো ঢাকা মেডিকেলে কেউ চাকরি জব করছে, মানে সে হেলথ প্রফেশনাল ফ্রম ঢাকা মেডিকেল। সো ওয়ার্ক স্টেশন টু ওয়ার্ক স্টেশন কি এই এনজাইটি লেভেলটা ভ্যারি করে কিনা, হ্যাঁ এটা আমরা দেখেছি। তারপরে হচ্ছে ইনকামের যে লেভেলটা, লাইক সে কত টাকা ইনকাম করে, ইনকামের আমরা আবার কয়েকটা রেঞ্জ তৈরি করেছিলাম, যে এত থেকে এত, এত থেকে এত, কয়েকটা লেভেল
কয়েকটা ধাপ তৈরি করেছিলাম। সো ইনকাম লেভেলের সাথে হচ্ছে তার আবার অ্যাংজাইটি বা রিস্ক এক্সপোজারের কোনো মানে রিলেশন আছে কিনা, তারপরে হচ্ছে তার এজের সাথে আছে কিনা। দেখা যাচ্ছে যে এমনও হতে পারে যে যারা খুব ইয়াং তারা খুব একটা অ্যাংজাইটির মধ্যে নাই, হ্যাঁ, তাদের তো মানে একটা ডেডিকেটেড টাইপের মন মানসিকতা, ডেডিকেটিং, যে ওকে ঠিক আছে দেশের জন্য করছি, মরে গেলে যাব, সেবা দিতে দিতে মরে যাব দরকার হলে, অসুবিধা কি। কিন্তু দেখা যাচ্ছে যে যারা একটু এজি বা এজেড, লাইক যারা 35 বা 40, তাদের ম্যাক্সিমামই তারা ম্যারিড, তাদের বাচ্চা কাচ্চা আছে, অথবা বাচ্চা কাচ্চা না থাকলেও হয়তো এজের সাথে সামহাও তাদের কোনো একটা কানেকশন আছে, যে তারা হয়তো বেশি ফিয়ার এনজাইটিতে সাফার করছে, মানে তারা রিস্ক এক্সপোজারটাকে তারা বেশি নিচ্ছে, তাদের মধ্যে রিস্ক এক্সপোজারটা বেশি পাওয়া গেছে। সো এরকম আমরা অনেকগুলো ক্যাটাগরিতে হচ্ছে দেখেছি। সো এগুলো হচ্ছে ইউনিট ছিল আমাদের, কোন কোন ইউনিট অফ অ্যানালাইসিস এগুলো ছিল। সো স্টাডি টুল আমরা কিভাবে কি নিয়েছি, বিকজ লিটারেচার ওয়াজ স্কেয়ার্স অন নিউ করোনা ভাইরাসেস, যেহেতু এই স্টাডিটা একদম নতুন ছিল, সো এই বিষয়ে হচ্ছে লিটারেচার খুবই স্কেয়ার্স ছিল। আর স্ট্যান্ডার্ডাইজড কোয়েশ্চেনিয়ার ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড ইউজড ফর দিস রিসার্চ। সো একটা স্ট্রাকচার্ড এবং সেমি স্ট্রাকচার্ড মানে দুই ধরনেরই আর কি এখানে কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনিয়ারে। সো আমরা তৈরি করেছিলাম, এবং দ্য আইডিয়া অফ দ্য ভেরিয়েবল অফ দ্য কোয়েশ্চেনিয়ার ওয়াজ বেসড অন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সো আমার এই রিসার্চের যে কোয়েশ্চেন গুলো আসলো বা আমার এখানে যে ভেরিয়েবল গুলো আসছে, এগুলো হচ্ছে মানে এই যে IEDCR এর যে ওয়েবসাইটে ঢুকলে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থাকে, সেখান থেকে আমরা আইডিয়াটা নিয়েছি। ধরো আমি বললাম যে এই রিলেটেড লিটারেচার তেমন একটা নাই, এখন কথা আসতেই পারে যে তাহলে তোমরা আইডিয়া পেলে কিভাবে, তোমরা কি প্রশ্ন করলে এই ধরনের বিষয়গুলো তোমরা আনবা, আইডিয়াটা তোমরা কোত্থেকে পাইছো। এখন আমরা তো অত ওয়েল নোন সায়েন্টিস্ট না যে আমরা আইডিয়া জেনারেট করি, আমরা আইডিয়া ডেভেলপ করতে পারি, লাইক কোনো একটা আইডিয়া বা হিন্টস পেলে সেটার উপর কাজ করে আমরা তো একটু ডেভেলপ করতে পারি। সো সিন্স উই আর দ্য ইয়াং রিসার্চার্স, আমাদের কিন্তু এগুলো বলতে হবে যে আমরা আইডিয়াটা কোত্থেকে পেলাম। সো আমরা আইডিয়া পেয়েছি হচ্ছে IEDCR এর যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস আছে সেখান থেকে, এবং আরেকটা হচ্ছে এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অফিসিয়াল ওয়েবসাইট, ওখান থেকে আমরা ওদের কিছু ওয়েবসাইট আমরা ভিজিট করে আমরা দেখেছি যে ওখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ছিল, ওখানে কিছু ডকুমেন্টস ছিল, সেখান থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে আমরা কাজটা করেছি। এন্ড মোস্ট অফ দ্য কোয়েশ্চেনস ওয়ার মাল্টিপল চয়েস, এবং সাম ছিল ওপেন এন্ডেড টু গেইন ইনসাইটস ইনটু দ্য পার্টিসিপেন্টস রিস্ক, কজ অফ এনজাইটি এন্ড মেজার্স ফর প্রোটেকশন টুয়ার্ড নোভেল করোনা ভাইরাস। সো কি বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেন গুলো ছিল সেটা বলেছি। এবং একটা পাইলট সার্ভে ওয়াজ কন্ডাক্টেড উইথ 20 ইন্ডিভিজুয়ালস টু এনশিওর দ্য কোয়েশ্চেনস এলিসিট টু রেসপন্ড অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেহেতু আমাদের এই কনসেপ্টটা নতুন, আমাদের এই স্টাডিটা একদম নতুন, আমরা যখন করেছি ওই রিলেটেড স্টাডি এর আগে কখনোই হয় নাই, কারণ কোভিডটাই তো নতুন ছিল। তো এই ক্ষেত্রে আমরা যে কোয়েশ্চেনিয়ারটা করলাম, মানে কোয়েশ্চেনিয়ারটা পড়ে এমনও তো হতে পারে কেউ অফেন্ডেড ফিল করতেছে, হ্যাঁ, আমরা যদি বলি আপনি কি ভয় পাচ্ছেন, আপনি তো একটা ডাক্তার, আপনি কি সেবা দিতে ভয় পান, এগুলো হচ্ছে তাকে লাইক হিউমিলিয়েট করা টাইপের প্রশ্ন, এগুলো তাকে মানে এম্বারাস করার মতো কোয়েশ্চেন। সো আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন, আমাদের কোয়েশ্চেনের ভাষা, আমাদের কোয়েশ্চেন কি পর্যাপ্ত ছিল কিনা, বা এই প্যাটার্ন থেকে শুরু করে কোয়েশ্চেনের সংখ্যা এমন হয়ে গেছে যে বেশি প্রশ্ন আমরা করে ফেললাম, সো পার্টিসিপেন্টরা বোর হয়ে যেতে পারে। সো আমাদের যে সার্ভের কোয়েশ্চেনিয়ারটা বা আমাদের যে সার্ভেটা, এটা ঠিক আছে কিনা, এটা কতটুকু রেশনাল, এটা কতটুকু মানে লাইক ঠিকঠাক, এটার এটার ভ্যালিডিটিটা বা এটার মানে অ্যাডিকুয়েসিটা আমরা মেজার করার জন্য আমরা একটা পাইলট স্টাডি করেছিলাম। আমরা প্রথমে 20 জনের মধ্যে এটা ছড়িয়েছি, দেখিয়েছি তাদেরকে, আমাদের মধ্যে কনভিনিয়েন্ট যারা ছিল হেলথ প্রফেশনালস তাদেরকে, যে আপনারা দেখেন, আপনারা রেসপন্স করেন, এবং রেসপন্স করার পরে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি। এটা হচ্ছে পাইলট স্টাডি। কিন্তু অন্যান্য পরবর্তীতে আমরা যখন ফাইনালি সার্ভে করি তখন কিন্তু আমরা ফিডব্যাক দিয়ে করি নাই, যে আপনার কাছে ফর্ম ফিল আপ করে আপনার কাছে কি মনে হলো, এই সার্ভে ফর্ম ফিল আপ করে আপনি কি বুঝলেন, তখন কিন্তু আমরা এসব বলিনি। So due to critical conditions and social distancing, it wasn't feasible to implement a community-based national survey, এবং এই কারণে আমরা এটা গুগল ফর্মের মাধ্যমে ক্রিয়েট করে আমরা হচ্ছে অনলাইনে এটা সার্ভে করেছিলাম। So self-reported survey questionnaire was divided into 2 parts. The first part was designed to attain background information. যে একটু আগে আমরা যেটা পড়েছিলাম যে তার সার্ভে কোয়েশ্চেন হচ্ছে 4টা ভাগে ভাগ ছিল, আমাদের সার্ভে কোয়েশ্চেনটা 2টো ভাগে ভাগ ছিল। হ্যাঁ তাহমিদ বলো।
আপু এখানে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হচ্ছে ইট ওয়াজন্ট, এগুলা কি আসলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ না? মানে রিসার্চের ক্ষেত্রে কি এরকম লিখলে কোনো প্রবলেম হবে না তাহলে? না, এগুলো তো ইনফর্মাল কে বলছে? না মানে ইট ওয়াজন্ট, আমি একাডেমিক রাইটিং এ শুনছিলাম যে ওয়াজন্ট, কুডন্ট, আইন্ট এই ধরনের কথা নাকি লিখলে প্রবলেম হয় একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে, সেই কারণে আর কি জিজ্ঞেস করলাম যে ইট ওয়াজন্ট ফিজিবল এই ধরনের কথাগুলো ঝামেলা করে না তো, তাই না? আহ, না, আমি আসলে এরকম তেমন একটা আপু শুনি উনি নাই। উনি মেবি কন্ট্রাকশনের কথা বলছেন, ওই যে ওয়াজেনটা কন্ট্রাক্ট করা এখানে, সো একাডেমিক রাইটিং এ আমরা শুনেছি যে কন্ট্রাকশন ইউজ করা যায় হ্যাঁ, না এটাই রাইটিং বলছি, হ্যাঁ। রাইটিং করার ও সময়, আচ্ছা, ওকে। সো আমরা স্পোকেনে এভাবে করা বলতে যায়। পারতাম যে ইট ওয়াজ লেস ফিজিবল, এরকম বলছো? না না আপু, না, ইট ওয়াজ কন্ট্রাকশনটা নট উঠিয়ে দেওয়া, হ্যাঁ ফিজিবল। হ্যাঁ, ওয়াজ ও নট। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আসলে যে কোথায় ইয়ে করছো, সাবমিট করছো। তারপর হচ্ছে এই দুই একটা এগুলো আসলে ধরে না। ওকে, সো ইট ওয়াজন্ট ফিজিবল আমাদের জন্য কমিউনিটি বেস সার্ভে করে, এই কারণে আমরা গুগল ফর্মের মাধ্যমে এটা করলাম। আমাদের কোশ্চেনিয়ারটা হচ্ছে দুটো ভাগে ভাগ ছিল। ফার্স্ট পার্টে আমরা ডেমোগ্রাফিক ইনফরমেশন মানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়েছি, যেখানে সোশিও ডেমোগ্রাফিক ইনফরমেশন ছিল, এবং সেকেন্ড পার্টে কনসিস্ট অফ জিএডি 7 কোয়েশ্চেন্স টু মেজার দেয়ার লেভেল অফ এনজাইটি। এই জিএডি 7 হচ্ছে মানে একটা থিওরি বেসড, এখানে যে একটা স্কেল, অ্যাংজাইটি মেজার করার একটা স্কেল, যে অ্যাংজাইটি মেজার করতে হলে কেউ অ্যাংজাইটির মধ্যে আছে কিনা সেটা মেজার করতে হলে আমাদের কোন স্কেলে কি কি প্রশ্ন করতে হবে এগুলো বলা ছিল। সো আমরা সেই স্কেলে আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলো করেছি। and the final part accounted for their protective measures to fight and save themselves and their family. The questionnaire was developed in English but subsequently translated into Bengali. বাংলাতেও আমরা ট্রান্সলেট করে দিয়েছিলাম যাতে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, and it was pre-tested to ensure the original meaning. সো সার্ভে সার্কুলেট করার আগে আমরা বাংলা ইংরেজি দুটোই ট্রান্সলেশন করার পর আমরা ফাইনালি চেক করেছিলাম যে মিনিং ঠিক আছে কিনা বা কি এই সেই। সো এক্স্যাক্টলি আমরা যেভাবে যেভাবে কাজগুলো করেছি সেভাবেই এখানে বলা আছে। সো ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস, আমাদের মেথোডলজিতে আমরা কিভাবে ডাটা কালেকশন করেছি। ডাটা ফর দ্য স্টাডি ওয়ার কালেক্টেড ইউজিং আ কনভিনিয়েন্ট স্যাম্পলিং, আমরা বলেছি কনভিনিয়েন্ট স্যাম্পলিং মেথড ইউজ করে আমরা ডাটা কালেক্ট করেছি এবং অ্যানালাইজ করা হয়েছে SPSS ভার্সন 20 ব্যবহার করে। অল দ্য ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস ওয়ার রিপ্রেজেন্টেড অ্যাজ পার্সেন্টেজেস এন্ড ফ্রিকোয়েন্সিস। এটা খুবই সহজ, ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে পার্সেন্টেজ এবং ফ্রিকোয়েন্সিতেই মূলত মানে এটা মানে রিপ্রেজেন্ট করতে হয় SPSS, এটা বলার কিছু নাই। সো আমরা হচ্ছে কোন স্কেলে কিভাবে মেজার করেছি এগুলো হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ভাষা, আমরা ওই জিনিসটাই দেখিয়েছি যে আমরা অ্যাংজাইটি কিভাবে অ্যাসেস করেছি, যে আমরা জিএডি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার জিএডি স্কেল 7 এটা আমরা ব্যবহার করে হচ্ছে অ্যাংজাইটিটা দেখিয়েছি। তারপরে হচ্ছে কই চলে গেলাম, জিএডি 7 ব্যবহার করে আমরা অ্যাংজাইটি দেখেছি। তারপর হচ্ছে the study identified respondents with a moderate or high level of anxiety if they scored 7 or more. So according to GAD 7 হচ্ছে কত স্কোর পেলে আমরা অ্যাংজাইটিকে কত ধরবো, যে এই প্রশ্নের উপরে উত্তর যদি এরকম এরকম হয় তাহলে সে হচ্ছে এত স্কোর পেলো, এবং যদি 7 বা এর বেশি স্কোর কেউ করে তার মানে তার অ্যাংজাইটি লেভেল অনেক বেশি। আমরা এইভাবে হচ্ছে বিষয়গুলোকে দেখিয়েছি। And this study identified respondents with a moderate or high levels of anxiety. আচ্ছা এটা তো পড়লাম, সরি। Respondents scoring between 0 to 6 were recognized as having a low level of stress. তার মানে 7 এর উপরে যারা তাদের যদি হাই লেভেল অফ স্ট্রেস থাকে তার মানে লেস দেন 7 হলে লো লেভেল স্ট্রেস আমরা দেখেছি। এবং একটা কাই স্কোয়ার অ্যানালাইসিস করেছিলাম, কাই স্কোয়ার টেস্ট এটা করা হয়েছিল। এটা খুবই কমন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে, তোমরা যে কোনো কোয়ান্টিটেটিভ স্টাডিতে দেখবা কাই স্কোয়ার টেস্ট করেই, এটা খুবই সহজ এবং খুবই কমন। সো এটা করা হয়েছিল, এটা কাই স্কোয়ার আমরা মূলত করি দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশনটা দেখার জন্য, হ্যাঁ, যে অ্যাংজাইটি রিস্ক এন্ড দ্য বাইভেরিয়েট অ্যানালাইসিস ইউজড ফর এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল, যে কোনো দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশনটা কতটুকু। আমি যেমন এই যে একটু আগে বলছিলাম যে ইনকামের সাথে কি স্ট্রেসের বা অ্যাংজাইটির কোনো সম্পর্ক আছে, ওকে আছে, কিন্তু কতটুকু আছে, এটার অ্যাসোসিয়েশনটা কতটুকু সেটা দেখার জন্য হচ্ছে আমরা কাই স্কোয়ার টেস্টটা অ্যানালাইসিস করি।
সো এখানে পি ভ্যালুর মান দেখানো হয়েছে, অড রেশিও দেখানো হয়েছে, এই বিষয়গুলোই আমরা বলেছি। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইথিক্যাল অ্যাপ্রুভাল। ইথিক্যাল অ্যাপ্রুভাল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রিভিউ এন্ড এথিক্স কমিটি, তার মানে ঢাকা ইউনিভার্সিটির আমাদের এই রিলেটেড যে টিচাররা আছেন তাদের কাছ থেকে মূলত নিয়েছি। এখন সরাসরি টিচারদের নাম মেনশন করা যায় না, কোনো ইন্ডিভিজুয়াল মেনশন করা যায় না, এটা হচ্ছে জার্নালের নিয়ম। তো এই কারণে আমরা এই টার্মটা ব্যবহার করেছি। সো আমরা যখন সার্ভে কোয়েশ্চেনটা রেডি করেছি সার্কুলেট করার আগে, সার্কুলেট পাইলট স্টাডির আগেও ইভেন, তখন হচ্ছে আমরা ইথিক্যাল কমিটি থেকে একটা ইথিক্যাল অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে আমাদের মূল কথা। এবং সার্কুলেট যখন করেছি তখন পার্টিসিপেন্টদের কাছ থেকে আগে তাদের উইলিংনেস নিয়ে নিয়েছি, যে আর ইউ উইলিং টু পার্টিসিপেট ইন দিস সার্ভে। যদি বলেছে ইয়েস, দেন উই প্রোভাইডেড দেম উইথ দ্য কোয়েশ্চেনিয়ার, যদি বলেছে নো, দেন উই ডিডন্ট। তো এটা হচ্ছে আমাদের কথা। সো ইথিক্যাল অ্যাপ্রুভাল কি মেথোডোলজির আন্ডারেই পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এই আপু ইথিক্যাল আপনাদের অ্যাপ্রুভাল এটা দেখাতে হয় সার্ভে জার্নালে সাবমিট করলে, এই চিঠিটা দেখাতে হয়। আপু আপনি এই পুরো স্টাডিটা কি এক্সপ্লোরেটরি ছিল না অবজেক্টিভের পার্সপেক্টিভে? অবজেক্টিভের পার্সপেক্টিভে এক্সপ্লোরেটরি, আপনার পাইলট সার্ভে যেহেতু করেছিলেন। না, পাইলট সার্ভে করেছি আমরা আমাদের সার্ভেটার কোয়েশ্চেনিয়ার ঠিক Partially. আছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, এটা এভাবে ঠিক এক্সপ্লোরেটরি না, এটা আসলে এক্সপ্ল্যানেটরি। উই জাস্ট এক্সপ্লেইনড যে অ্যাংজাইটি আছে কিনা, থাকলে আচ্ছা কতটুকু, আচ্ছা, কোন তাহলে লেভেলে। আপু এই জন্য ওই যে ওই ইয়াতে পয়েন্টে অ্যাজ এক্সপ্লেনেটরি ইউনিটস এই কথাটা কি উইতে লিখেছিলেন এই জন্য না? মেবি এটা অনেক আগে গত বছরের কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কাজের আমাদের একটা রিসার্চ মেথডে যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্টস থাকে, সেগুলো কি আপু কি, আমার মানে কি একটাই কি বিষয়। প্রশ্ন ছিল যে মানে আগের যে আমরা মেথোডোলজি গুলা দেখলাম ওগুলাতে এথিক্যাল অ্যাপ্রুভালটা মানে ছিল না, কিন্তু এটাতে ছিল, মানে এই দিব না বা দিব এরকম কোনো ব্যাপারটা? দেওয়াটা ভালো। এটা এটা ডিপেন্ড করে যে সার্ভের ইয়েটা কি। আমরা দুইটা জার্নাল টার্গেট করেছিলাম, তো দুটাতেই সাবমিট করেছি। প্রথমে হচ্ছে এটা এটা একটা ছিল, আরেকটা ছিল জার্নাল। তো দুই জায়গাতেই কিন্তু এই ইথিক্যাল জায়গাটা চেয়েছে ওরা, তো এই কারণে আমরা দিয়েছি। কোথাও কোথাও মানে ইথিক্যাল জায়গাটা তোমার লাগবে। প্রথম কথা হচ্ছে এটা খুবই, মানে এটা অ্যাভয়েড করার মতো কোনো সুযোগ নাই, এই যে জায়গাটা এটা তোমার লাগবেই। সেটা তোমার, তুমি রিসার্চে উল্লেখ করো অথবা তুমি যে ইথিক্যালি অ্যাপ্রুভড তোমার এই কোয়েশ্চেনিয়ার গুলো, কোয়েশ্চেনিয়ারটা, এটার একটা ইয়ে দেখাতে হয়, লেটার দেখাতে হয়, জার্নালে সাবমিট করতে হয়। সো এই পয়েন্টটা তুমি চাইলে আপু লিখতেও পারো, নাও লিখতে পারো, এটা ডিপেন্ড করবে তুমি কোথাও সাবমিট করছো, তোমার মেথোডোলজি পার্ট কেমন, কিভাবে লিখছো সেটার উপর। আপু আগের যে পেপার গুলো ছিল সেখানে তো আসলে এথিক্যাল কনসিডারেশন গুলো মেথোডোলজির সাথে দেওয়া ছিল, আসলে একসাথে মিলায় দেওয়া ছিল না নাকি? যে তারা যে অ্যানোনিমাস রাখছে, তারা যে কনসেন্ট ফর্ম দিচ্ছে, এগুলো তো তারা বলেই দিল যে আগের যে রিসার্চের মেথোডোলজির সাথে, নাকি? না, এটা আলাদা জিনিস। এথিক্যাল কনসিডারেশন যেটা, এটা হচ্ছে কি আমি বলি, যে ধরো তুমি সার্ভে করো অথবা ইন্টারভিউ করো অথবা এফজি করো, যাই করো না কেন, তোমাকে কিন্তু একটা কোয়েশ্চেনিয়ার অ্যাটলিস্ট রেডি করতে হবে। সো ওই কোয়েশ্চেনিয়ারটা রেডি করার পর একটা, মানে রিভিউ বোর্ড থাকে, একটা এথিক্যাল কমিটি থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা রিসার্চের যে অর্গানাইজেশন আছে সেখানে এক একটা এথিক্যাল কমিটি থাকে। সো ডিসিপ্লিন বেসড। সো তাদের কাছে হচ্ছে জমা দিতে হয় যে আমি এই বিষয়ে একটা রিসার্চ করছি, এবং সেটার জন্য মানে তোমার প্রপোজালটা জমা দিবা, মানে এটা দেখায় নেওয়া, এবং আমি হচ্ছে সেটার জন্য এই কোশ্চেনিয়ার মানে ইয়ে করেছি, রেডি করেছি। সো তারা যদি অ্যাপ্রুভাল দেয়, অনলি দেন ইউ ক্যান ওয়ার্ক, অনলি দেন ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। আর যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে হচ্ছে তারা কারেকশন দিবে, কারেকশন দিলে তুমি কারেকশন করে আবার জমা দিবা যে ওকে আমার কোশ্চেনিয়ার গুলো তাহলে এরকম হবে। এই জায়গাটা স্কিপ করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই এই কারণে যে এটা হচ্ছে লাগে, লাইক তুমি এই যে অ্যাপ্রুভালটা নিয়েছো তারা হচ্ছে একটা লেটার দিবে তোমাকে। সো এইটা জার্নালে দেখাতে হয় যখন তুমি সাবমিট করবা তোমার, লাইক তোমার আর্টিকেলটা সাবমিট করার পাশাপাশি এটাও হচ্ছে আরেকটা ফাইল যেটা আপলোড দিতে হয়।
বুঝতে পেরেছো? জি আপু, বুঝতে পেরেছি। আসলে আমি এই দুটা আইডিয়ার সাথে মিলাই ফেলছিলাম, আসলে বুঝতে না না, পারিনি তখন, দুইটা এখন দুইটা বুঝতে এক পেরেছি। জিনিস না। হ্যাঁ, আচ্ছা। সো আমরা দেখি যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স কি কি। একটা হচ্ছে টাইপ অফ রিসার্চ, মানে এগুলো হচ্ছে যে রিসার্চ মেথোডোলজিতে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার একটা ফ্রিকোয়েন্ট চেক লিস্ট আর কি। তো এখানে টাইপ অফ রিসার্চটা কি কি ধরনের রিসার্চ করেছো সেগুলো বলে, স্টাডি পপুলেশন কারা কি সেটা বলে, ডাটা কালেকশনের জন্য কোন মেথড ইউজ করা হয়েছে, ডাটা কালেকশনের প্লেস কি এগুলো বলে, তারপরে হোয়াই দিস পার্টিকুলার মেথড, যেটা একটা মেথড বা একাধিক মেথড যেটা ইউজ করা হয় কেন ইউজ করা হয়েছে সেটা বলে, মানে কেন অনলি এই মেথড গুলোই ব্যবহার করা হলো সেটার আর কি একটা র্যাশনালিটি। তারপরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস মেথডটা বলে, তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর জন্য আমি কোন টুল ব্যবহার করেছি, তুমি কি কোনো সফটওয়্যার ব্যবহার করেছো নাকি কোন পদ্ধতিতে হচ্ছে ডেটা অ্যানালাইসিসটা করেছো। যদি কোনো একটা হচ্ছে পদ্ধতি আর একটা হচ্ছে টুল, মানে যেমন আমরা কোয়ান্টিটেটিভ, এটা হচ্ছে আমার ডেটা অ্যানালাইসিস পদ্ধতি, কিন্তু আমি টুল ব্যবহার করেছি কি সেটা হচ্ছে আমার এসপিএসএস সফটওয়্যার। সো এরকম। তারপর হচ্ছে র্যাশনালিটি অফ দ্য স্টাডি, তারপরে যদি কোনো লজিক্যাল অ্যাসেসমেন্ট থাকে সেগুলো আমরা বলি, তারপর হচ্ছে কোনো থিওরি যদি আমার ওখানে ফলো করা হয়, যে অনেক সময় আমরা হাইপোথেসিস মানে এখানে নিয়ে আসি, অনেক সময় থিওরি অনেক সময় প্রুফ করি বা থিওরির এগেইনস্টে বা ফেভারে কোনো কথাবার্তা বলি, সো এগুলো থাকে। তারপর হচ্ছে স্যাম্পল সাইজ নিয়ে একটা কথা থাকে যে আমার স্যাম্পল সাইজ এত, আমার স্টাডি পপুলেশনের অনুযায়ী আমার এটা। তারপর হচ্ছে এক্সপেক্টেড আউটকাম অফ দ্য স্টাডি, আমার স্টাডির এক্সপেক্টেড আউটকাম কি, যে আমার স্টাডিটা হচ্ছে বলছে যে মূলত এই বিষয়টা নিয়ে ডিল করছে এবং আমরা স্টাডিতে এই এই জিনিসগুলো দেখেছি। তারপরে হচ্ছে রেফারেন্সেস, সিম্পলি যে আমরা দেখেছি যে মেথোডোলজি পার্টেও আমরা রেফারেন্স চাইলে দুই একটা জায়গায় দিতে পারি অনেক সময়, যে আমি বললাম যে দেখা যাচ্ছে যে এটার মানে এইটা, সো এই যে এটার মানেটা এইটা, এই জায়গাটা তুমি কোত্থেকে নিলা, এটাও কোথাও না কোথাও বলা আছে। সো দুই একটা জায়গায় রেফারেন্সেস দরকার হয়। সো এগুলো হচ্ছে মেথোডোলজিতে মূলত আসে। তো যদি কারো কোনো জায়গায় একটু ক্লিয়ার, মানে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, ক্লিয়ার না থাকো, আমি রিকোয়েস্ট করব আমাদের আজকে ক্লাসের ভিডিওটা আবার একটু দেখতে পারো বা আবার একটু মনে মনে রিভিউ করতে পারো, টেনে টুনেও দেখতে পারো ক্লাসটা। আর হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে নোট ডাউন করে রেখো, গুগল ক্লাসরুমে কোয়েশ্চেন করো। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ এগুলো আমরা হচ্ছে মানে অ্যাড্রেস করব কোয়েশ্চেন গুলোর। আর আরেকটা হচ্ছে আমাদের একটা মক টেস্ট হওয়ার কথা ছিল, সো মক টেস্টটা হবে, একটু গুছিয়ে নেই তোমাদেরকে, মানে এখন প্রশ্ন করার মতো আসলে তেমন কিছু পড়াইনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি তো ভাবছিলাম 10-12টা ক্লাস হবে, কিন্তু মনে হচ্ছে না যে 10-12টা ক্লাসে আমি পুরো কোর্স ইয়ে করতে পারবো। 6টা ক্লাস অলরেডি হয়ে গেছে, আমরা মাত্র শুরু করলাম। সো কতদিন লাগবে আমি ঠিক জানি না। সো তোমরা মানে কেউ এরকম তাড়াহুড়া রাখো না যে 1 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে, এরকম কিছু না। আমার মনে হয় আরো অনেকগুলো ক্লাস আমাদের লাগতে পারে। সো আমরা লাইফ মক টাইম চলে টেস্টে, আসছে আপু। হ্যাঁ, সো মক টেস্ট হচ্ছে আমরা আর কি কয়েকটা আর দু একটা ক্লাস করাইয়া তারপর হচ্ছে আমরা নিব। তবে রিকোয়েস্ট থাকবে এটাই যে তোমরা একটু আপডেটেড থেকো, যে প্রতিদিন প্রতি ক্লাসের পড়াগুলো তোমরা ভালো মতো পড়ছো, দেখে নিচ্ছ আইডিয়া গুলো, কারণ যখনই একসাথে পড়তে যাবা তখনই গুলিয়ে ফেলবা। এক একটা আমাদের ক্লাসে কি পরিমাণ ইনফরমেশন থাকে, কি পরিমাণ টার্মস থাকে সেগুলো বুঝতেই পারছো। সো যত দ্রুত তোমরা ব্যাপারগুলোর সাথে ইউজড হয়ে যাবে, যত দ্রুত এগুলো ধরতে পারবে ততটা তোমার জন্যই মঙ্গল। এটা হচ্ছে আমার মূল কথা। আর এই তো, সো এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ক্লাস অর রিগার্ডিং দ্য টপিক? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমরা স্টপ করে দেই, রেকর্ডিং বড় হয়ে গেলে সমস্যা। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু।